হ্যালো ভাইরা, সবাই কেমন আছো? কি অবস্থা বলো তো? এবার এই রমজান মাস এবং সকালের এত শুরুতে ক্লাস করা, আমার মনে হয় এটা অনেকের জন্য একটু কষ্টকর, তাই তো? কিন্তু কিছু করার নেই, এটাই বাস্তবতা, তাই না? এটা এই জন্য বাস্তবতা, কেননা স্টুডেন্ট লাইফ, পড়াশোনার এই লাইফে আসলে ভাই সবকিছুই তোমার মন মতো হবে না। এটাকে যত সহজে তুমি মেনে নিতে পারবা, যত সহজে এটার সাথে অ্যাডজাস্ট করতে পারবা, ঠিক তত তাড়াতাড়ি তুমি আহ, ভালো কিছু করতে পারবা। এটাই হচ্ছে বাস্তবতা। বুঝতে পেরেছো? তো এখন কথা হচ্ছে যে আমরা ক্লাস শুরু করব। তার আগে বলো যে আহ, কে কেমন আছো আগে সেটা বলো। আগে একটু তোমাদের খোঁজ খবর নিয়ে নি, তারপরে পড়াশোনা করা যাবে। পড়াশোনা কেমন চলছে একটু সত্যি করে বলো তো। আব্দুল্লাহ বলছে আমি কিউ3 গ্রুপে নাই। ও তাই নাকি? আচ্ছা, ঠিক আছে, আমি কিভাবে থাকা যায় সে চেষ্টা করব। ক্লাসরুম 3। হুম। ক্লাসরুম। তো ভালো না বলছে একজন, বলছে মোটামুটি ভালো। তানজিম বলছে পড়ালেখা বেশি হচ্ছে না। মেহেদি হাসান বলছে বেশি ভালো না। রিজু বলছে আলহামদুলিল্লাহ বেশ ভালোই পড়ালেখা। রেশমি বলছে পড়ালেখা মোটামুটি চলছে। রাও আহা বলছে, পূজা কি বলছে যে ইয়া সুবহানা সুফিয়ান। আচ্ছা। মুন্না খান ঠিকই বলছো ভাই, একটু মনে হয় শুকায় গেছি, তাই না? আচ্ছা, ঠিক আছে। ওকে। হুম। বিজ্ঞানী পলক বলছে ডিপ্রেশনে আছে। তারমিন আক্তার কি বললো, ভালো না। আচ্ছা, এবার শোনো, আমি তোমাদের একটা কথা বলি। তোমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় যে সমস্যাটা, আমি সেটা নিয়ে আগে একটু কথা বলি, তারপরে আস্তে আস্তে পড়াশোনার মধ্যে ঢুক। আজকে আমাদের যে টপিক, এটা পড়তে আমাদের আধা ঘন্টা 1 ঘন্টার বেশি লাগবে না। তো আগে চলো তোমাদের সাথে তোমাদের আহ, জীবন সম্পর্কিত কিছু কথাবার্তা বললে তারপরে শুরু করি। দেখো, তোমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আহ তোমরা বিভিন্ন স্যারের কাছে পড়ছো, বিভিন্ন ভাইয়ের কাছে দৌড়াদৌড়ি করছো, বিভিন্ন কোচিং এটা সেটা, মানে সারাটা দিন মোটামুটি ভাবে দৌড়াদৌড়ির উপরে আছো। তো এই যে সারা দিন তুমি মোটামুটি ভাবে দৌড়াদৌড়ির উপরে, এর ফলে যেটা হচ্ছে, তুমি আসলে তোমার পড়াশোনাটাকে গুছায় নিতে পারছো না। কম বেশি অনেকে কলেজে যাও, এদিকে বিভিন্ন অনলাইন বেলাইন কত ধরনের লাইন আছে, সেই লাইনে পড়াশোনা করো। তো আমি তোমাদেরকে যে ছোট একটা পরামর্শ দিব বড় ভাই হিসাবে, সেটা হচ্ছে যে একটা কাজ করো, সেটা হচ্ছে যে তুমি তোমার পড়াশোনাটাকে খুব ছোট আকারে নিয়ে আসো। আই মিন, কি বলছিলাম, তুমি রেগুলার 8 ঘন্টা 10 ঘন্টা 10 থেকে 12 ঘন্টা পড়তে হবে, এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে আস। তোমরা বরং এই 8 ঘন্টা 10 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা পড়াশোনা না করে তুমি ছোট করে রুটিন করো, যে 2 ঘন্টা 3 ঘন্টা বা 3 ঘন্টা 4 ঘন্টা, এই 2 থেকে 4 ঘন্টার মধ্যে যখন তুমি মোটামুটি হবে তোমার একটা রুটিন সেট আপ করে ফেলবা, তখন দেখা যাবে আস্তে আস্তে তোমার পড়াশোনার গতিটা বাড়বে। এই যে হিমালয় হিমু বলছে বলেন কি ভাইয়া, আমি যেটা বলছি এটাই হচ্ছে বাস্তবতা। আপনারা যে প্রক্রিয়া আছেন, আপনাদের প্রক্রিয়াটা ভুল।
সুবহানা শিখতে আছে দীর্ঘদিন ধরে, জুবাইদা শিখতে আছে দীর্ঘদিন ধরে, তেজুতি আফরিন আছে, তোমরা অনেকেই আছো আমি জানি শিখোর সাথে অনেকদিন ধরে কানেক্টেড। এখন শিখোর সাথে থাকা না থাকার থেকে বড় কথা হচ্ছে যেটা, আমি তোমাদেরকে একজন শিক্ষক টিচার হিসেবে পরামর্শ দিচ্ছি না, মনে করো যে তোমাদের বড় ভাই হিসেবে পরামর্শ দিচ্ছি যে তোমাদের একটা বড় সমস্যা হচ্ছে যে তোমরা খুব অগোছালো ভাবে পড়াশোনা করো। অগোছালো মানে কি? আজকে 10 ঘন্টা, কালকে 8 ঘন্টা, তারপর দিন 15 ঘন্টা, তারপরে 5 ঘন্টা, তারপর দিন 0 ঘন্টা, তারপরে আমি কোথায় আমিই জানি না। তো এই প্রক্রিয়া থেকে বের হয়ে আসতে হবে। এখান থেকে, এই প্রক্রিয়া থেকে বের হয়ে এসে বরং তুমি যদি এইভাবে সামনের দিনে আগাও, তুমি 2 থেকে 3 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা একটা রেগুলার বেসিস পড়াশোনা করতে থাকো। তারপরে দেখবা যে আস্তে আস্তে এটা হচ্ছে অনেকটা ট্রেনের মতো। ট্রেন যখন একবার মানে রেল লাইনের যে লাইন, ওটার উপরে যখন ট্রেন একবার দেখবে চলা শুরু করে, তখন প্রথম দিকে কি হয়, ট্রেন আস্তে আস্তে চলে, তারপরে আস্তে আস্তে কিন্তু গতি বাড়ে। তুমি যখন রেগুলার বেসিস, আমি যদি বলি একেবারে রেগুলার বেসিস, যখন দেখা যাবে যে 2 ঘন্টা 4 ঘন্টা করে পড়ছো, তখন দেখবা কোন ফাঁকে তুমি 5 ঘন্টা 6 ঘন্টা পড়ে ফেলবা, তুমি নিজেও কিন্তু টের পাবা না। এবং দেখবা পড়াটা বা পড়াশোনাটা হচ্ছে যে অনেকটা কি বলবো, অনেকটা নেশার মতো। যেদিন দেখবা পড়তে ভালো লাগে, সেদিন কি বলবো, পড়তে ইচ্ছে করে। আবার যেদিন দেখবা পড়তে ভালোই লাগে না, তখন দেখবা যে একবারে মেজাজ এত খিটখিটে থাকে, মনে হয় সামনে যেটারে পায় থাপড়ায়। মানে এইরকম, মানে খুব অস্বস্তি এবং বিরক্তি কাজ করে। মাহবুব হাসান যে ভাইয়া আমার গত ক্লাস মিস হয়ে গেছে, এখন কি ক্লাস করতে পারবো নাকি পুরানো ক্লাস করব আগে? কোনো ব্যাপার না ভাই, গত ক্লাসটা দেখে নিও, সমস্যা নেই। পাশাপাশি হচ্ছে আজকের ক্লাস নিয়ে তোমরা আলোচনা করবে। আজকের ক্লাস এটা সহজ, এটা নিয়ে টেনশন নিও না। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তোমরা বড় পরিসরে চিন্তা না করে একটা ছোট রুটিন করে ফেলো, এবং রুটিনটা করে, রুটিনটা ছোট আকারে করে আস্তে আস্তে শুরু করো। বিষয়টা এমন না যে আমাকে এই মুহূর্তে 15 ঘন্টা পড়তে হবে। তুমি দেখো নিজের কাছে নিজে কখন এটা চিন্তা করে দেখছো? একটা স্টুডেন্ট যদি রেগুলার মনোযোগ দিয়ে 3 ঘন্টা পড়ে, জাস্ট মনোযোগ দিয়ে যদি কোনো স্টুডেন্ট 3 ঘন্টা পড়ে, 1 মাসে হয় 90 ঘন্টা। এর সাথে তুমি, আমি আপাতত 2 মাসের একটা হিসাব করলাম, 180 ঘন্টা হয় 2 মাস। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো স্টুডেন্ট যদি সলিড ভাবে রেগুলার 3-4 ঘন্টা পড়ে, আগামী যে সময়টা আছে, সে বাংলাদেশের সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে পারে, নাম্বার ওয়ান। এবং এইচএসসি পরীক্ষায় যখন ভালোভাবে পড়া হয়ে যায়, বা কলেজ লেভেলে যখন ভালোভাবে পড়া হয়ে যায়, এইচএসসি বা ইন্টারমিডিয়েট লেভেল যখন ভালোভাবে পড়া হয়ে যায়, আমার কেন জানি মনে হয় সেই ছেলে বা সেই মেয়ে অ্যাডমিশন টেস্টে অটোমেটিকভাবে ভালো করতে পারে। এবং তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমার এই ইন্টারমিডিয়েটের লেভেলে পড়াশোনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? অতিরিক্ত গুরুত্বপূর্ণ। এবং এটা এতটাই গুরুত্বপূর্ণ, পরবর্তী জীবনে প্রত্যেকটা কাজে কিন্তু তোমার লাগবে। পরবর্তী জীবন, বিশেষ করে অ্যাডমিশন সময় কিন্তু এটা খুব খুব কাজে লাগবে। তো অ্যাডমিশনে যেহেতু এটা খুব খুব কাজে লাগবে, তার মানে কি, তোমার এইচএসসিটা তুমি যত ভালোভাবে পড়ে রাখবা, যত ভালোভাবে প্রিপেয়ার থাকবা, অ্যাডমিশনে যেয়ে দেখবে যে তুমি তত ভালোভাবে পড়াশোনাটা শেষ করতে পারবে, এবং তুমি অ্যাডমিশন অনেক ভালো করতে পারবে। আরিফ হাসান যে 2-3 ঘন্টা তো একটা সায়েন্সের সাবজেক্টে শেষ হয়ে যায়। আমি বলছি না যে 2-3 ঘন্টায় তুমি শুধু পড়তে থাকো, এটা আস্তে আস্তে বাড়বে। কিন্তু এই কথাটা কাদের উদ্দেশ্যে বললাম? যারা এখনো পর্যন্ত পড়াশোনা নিয়ে খুব কনফিউজ, রেগুলার পড়াশোনা হচ্ছে না, আজ হচ্ছে কাল হচ্ছে না, কাল হচ্ছে পরশু হচ্ছে না, এইরকম। ঠিক আছে, এরকম। আর বিশেষ করে এখন তো রমজান মাস, তোমরা বুঝতে পারছো, রমজান মাসে এমনিতেই চারিদিকে কেমন যেন একটা ঢিলেমি ভাব কাজ করে। এটা সবার ক্ষেত্রে একই কথা। তো রমজান মাসে দেখো আমাদের রোজা রাখতে হবে, সন্ধ্যাবেলা নামাজ কালাম পড়তে হবে, আবার মাসখানেক পরে ঈদ। ঈদে তো অবশ্যই ঈদে মজা মাস্তি করতে হবে। কিন্তু এর মধ্যে
টুকটাক পড়াশোনাটাও করে যেতে হবে। আমি এই কথাটাই বলতে চাইলাম যে সবকিছু করে রেগুলার ৩-৪ ঘন্টা, ৪-৫ ঘন্টা বা যার সুবিধা মতো অল্প অল্প সময় করে রেগুলার পড়তে থাকো। দেখবা একটা পর্যায়ে যেয়ে তোমার অবস্থান শক্তিশালী হয়ে যাচ্ছে। আমার মূল কথা ছিল এটাই আর কি। তো চলো আমরা আস্তে আস্তে আজকের মূল ক্লাসে প্রবেশ করি। আমরা ইতোমধ্যেই সমাসের কিন্তু ২টা ক্লাস নিয়ে ফেলেছি এবং সমাসে আমি যে ২টা ক্লাস নিয়েছি তোমরা কাইন্ডলি একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো যে এই যে ২টা ক্লাস আমি নিলাম তোমরা বাসায় কে কে সমাস একটু হলেও পড়েছো। রোজার মাসে মিথ্যা কথা বলতে হয় না কিন্তু, সত্যি কথা বলবা। কে কে পড়ছো বলো তো? না পড়লেও সমস্যা নেই, সত্যি করে বলো কে কে পড়েছো। থ্যাংক ইউ। কেউ পড়েছে কেউ পড়েনি। আচ্ছা, আর কে কে পড়েছো বলো। ওকে, আচ্ছা এবার আমাকে একটা কথা বলো তো, যারা পড়েছো তাদের কি সমাজটা আগের থেকে একটু সহজ লাগছে, নাকি আগের থেকে আরো কঠিন লাগছে, নাকি একটু হলেও মানে বিষয়টা আগের থেকে একটু ইজি হয়েছে বলো। আমি বলছি না যে তুমি 100% বুঝতে পারবা বা একটা ক্লাস থেকে তুমি 100% বুঝেও গিয়েছো, আমি সেটা কখনোই বলি না। আমি সবসময় একটা কথা বলি যে ক্লাস থেকে 70% 80% বুঝতে পেরেছো, বাকিটা একটু নিজে বাসায় সময় দাও। তুমি যখন নিজে বাসায় সময় দিবা তখন দেখা যাবে যে এই বিষয়টা মোটামুটি ভাবে একটা লেভেলে চলে আসবে। আর আমি তো সবসময় তোমাদের একটা কথা সবসময় বলি, তোমরা এইচএসসি 26 তোমরা একটু বোর্ড কোশ্চেনটাকে একটু বেশি করে ফোকাস করো সবসময়। সমাজ পড়া শেষ, সাথে সাথে বোর্ড কোশ্চেন যেগুলো আছে বোর্ড কোশ্চেনটা একটু দেখে ফেলো, ঠিক আছে? বোর্ড কোশ্চেনটা দেখলেই দেখবা যে তুমি আর একটু ইজি হয়ে যাচ্ছে। ওকে, তো এই যে দেখো ওকে, এই যে বুয়েট ড্রিমার বলছে আমার ব্যাস বাক্য করতে অসুবিধা হয়। আরে বেটা, বুয়েটে তো লাগে না ব্যাস বাক্য। তো তোমার এটা নিয়ে টেনশন করতে হবে না, বুয়েটে বাংলা থেকে কোনো প্রশ্ন আশা করা যায় হবে না। তো এটা নিয়ে টেনশন করতে হবে না। তবে ব্যাস বাক্য করতে যদি একটু কঠিন লাগে ভাই সমস্যা নাই। আহ অনেকদিন পরে পড়ছো বা এইভাবে পড়ছো বিধায় তোমার কাছে মনে হচ্ছে একটু ব্যাস বাক্য করতে কঠিন লাগছে, কিন্তু আসলে না। ঠিক আছে, তো আহ ব্যাস বাক্য জাস্ট কয়েকটা কোশ্চেন একটু প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে করতে দেখবো একটা লাইনে চলে আসবে। ডোন্ট ওয়ারি, আমি এখন পারি এগুলো, আপনি রিল্যাক্সে থাকেন। থ্যাঙ্কস। তো আমরা আজকের ক্লাসে সমাসের খুব গুরুত্বপূর্ণ আহ, 3টা সমাস নিয়ে আজকে কাজ করব মূলত আমরা। ওরে বাবা, হ্যাঁ, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস এবং বহুব্রীহি সমাস। বুঝতে পারছো আজকের ক্লাসটা কিন্তু বেশ লম্বা একটা ক্লাস মনে হচ্ছে, কিন্তু এটা দেখবো আমরা খুব সহজে খুব শর্টকাটে শেষ করতে পারবো। কেননা কথা বলতে এটা খুবই সহজ, বুঝতে পারছো? তো চলো আমরা আস্তে আস্তে মূল ক্লাসে আজকে প্রবেশ করি। তো তোমরা যারা ইতোমধ্যেই একটু কষ্ট করে হলেও সমাজটা পড়ে কমপ্লিট করে ফেলেছো, বুঝতেই পারছো তোমরা কিন্তু এক ধাপ এগিয়ে গেছো। তো এখনো পর্যন্ত যারা সমাজটা পড়োনি, তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, এবং রিকোয়েস্টটা করে আমি ক্লাসটা শুরু করছি, সেটা হচ্ছে একটা ক্লাস করার সাথে সাথে তুমি যখন বাসায় ওই ক্লাসের টপিকটা অন্তত 10 মিনিট 15 মিনিটও পড়ে রাখবা, দেখবা যে পরবর্তীতে যখন তুমি ওই টপিকটা পড়তে যাবা তখন তোমার কাছে অনেক সহজ লাগে। কিন্তু তুমি যখন 1 মাস 1.5 মাস বা 2 মাস পরে যখন এটা পড়তে যাবা দেখবা যে অনেক অনেক কঠিন কঠিন লাগছে। এই জন্য আমি সবসময় একটা কথা বলি যে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে
যেটা হয়, তোমার ডিটেলস পড়ার দরকার নেই, জাস্ট তুমি একটাই কাজ করবা, সাথে সাথে অন্তত টপিকটা একটু দেখে রাখবা। তুমি যখন টপিকটা একটু দেখে রাখবা, তখন দেখা যাবে যে 2 মাস পরে পড়লেও তোমার কাছে কিন্তু এটা কঠিন লাগবে না। বুঝতে পেরেছো? তো এই জন্য আমি সবসময় বলি যে প্রত্যেকটা সাবজেক্টে যেদিনে যে ক্লাস হয়, অন্তত পক্ষে সেই ক্লাসটা সাথে সাথে জিনিসটা একটু দেখে রাখবে। ওকে, তো এবার তাহলে চলো আমরা আস্তে আস্তে মূল ক্লাসে প্রবেশ করি। আর তোমরা যারা পড়েছো খুব ভালো একটা কাজ করে এগিয়ে রাখছো, আর যাদের এখনো পড়া হয়নি, এখন যথেষ্ট সময় পাওয়া যাচ্ছে, হাতে সময় আছে। বিগত 2টা ক্লাস নিয়েছি, এবং প্রথম ক্লাসটা দেখো প্রায় অর্ধেক সময় ধরে কিন্তু আমি সমাসের একেবারে বেসিক বিষয় আলোচনা করেছিলাম, এবং আমি কিন্তু তোমাদের বারবার বারবার বলেছি যে এই বেসিকটা যদি ভালোভাবে ধরতে পারো, সমাসে একেবারে সহজ হয়ে যাবে। এবং আমার মনে হয় আগের থেকেও তোমাদের সমাসের কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হয়ে গেছে। তো যারা এর আগের ক্লাস পড়োনি বা করেছো, করলেও এখনো প্র্যাকটিস করোনি, আগের ক্লাসগুলো আরেকবার রেকর্ডিং দেখো, দেখে বাসায় বইটা খুলে একটু প্র্যাকটিস করে ফেলো, দেখবে একেবারেই সহজ হয়ে গেছে। এবং তোমরা বুঝতেই পারছো এখান থেকে কিন্তু বোর্ডের পরীক্ষায় প্রশ্ন আসবে, এবং আমি মনে করি যে তোমরা এত কষ্ট করে পড়ার পরে সমাজ থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তরটা করে আসতে পারবা। ওকে, থ্যাংক ইউ। ঐশী 12ই বলছে, ভাইয়া আপনি কয় ঘন্টা পড়তেন? খুব ভালো একটা প্রশ্ন করছো, প্রশ্নটা বলে উত্তরটা করে শেষ করি। আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট লাইফে ছিলাম, ইন্টারমিডিয়েট লেভেলে, আমি আর জীবনে আমি কোনোদিন 3 ঘন্টার বেশি বই পড়িনি। হয়তো শুনে অনেকে ভাবতে পারো যে ভাইয়া মিথ্যা কথা বলছে বা চাপাবাজি করছে, কিন্তু ভাই চাপাবাজির কিছু নাই। আমি হায়েস্ট 3 ঘন্টা পড়তাম, কিন্তু আমার একটা হিসাব ছিল। আমার হিসাবটা হচ্ছে এরকম, আমি রেগুলার 2 থেকে 3 ঘন্টা পড়বো। ওই আজকে পড়বো, কালকে পড়বো, কালকে পড়বো, পরশুদিন পড়বো, এরকম হিসাব আমার কোনো কালেই ছিল না। আমি 2 থেকে 3 ঘন্টা রেগুলার বেসিস পড়তাম। এখন আমার হিসাবটা ছিল এরকম, দেখো কত সুন্দর। 1 মাসে হয় 90 ঘন্টা, 1 বছর হয় কতক্ষণ হিসাব করে? আমি জীবনে 1 বছর কোনোদিন পড়িনি। 540 ঘন্টা 6 মাসে হয়। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 540 ঘন্টা যদি কোনো স্টুডেন্ট মন দিয়ে পড়ে, মন বলতে কি বুঝায়? ওই পড়ার সময় ঠ্যাং একদিকে, পা একদিকে, চোখ একদিকে, কান একদিকে, এইভাবে না, একেবারে মনে প্রাণে যদি কোনো স্টুডেন্ট এই 540 ঘন্টা মন দিয়ে পড়ে, আমি কাগজে গ্যারান্টি আকারে লিখে দিতে পারি, সে বাংলাদেশের ওই সোকল্ড এইচএসসি পরীক্ষায় ডায়মন্ড প্লাস গোল্ডেন প্লাস তো পাবেই, আর অ্যাডমিশন টেস্টেও বাংলাদেশের যেখানে পরীক্ষা দিবে সে ভালো করবে। আমি বাংলাদেশের 4টা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম, তো সেকালে স্টুডেন্ট একেবারে খারাপ ছিলাম না। আমি 4টা ইউনিভার্সিটিতেই একেবারে টপ 20 টপ 30-র মধ্যেই ছিলাম। ওই আমার হিসাবে একই, 2 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা। ওই পরীক্ষার আগের রাতে যে সারা রাত ধরে পড়বো, এই আমার পছন্দ না, আর আমি কোনো কালে এগুলো করিও না। ঠিক আছে? তো যাই হোক, এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, তোমরা জীবনটাকে এত কমপ্লিকেটেড না করে একটু ছোট ছোট করে ভাবো। দেখো, একদিনে মনে হয় 2 থেকে 3 ঘন্টা অনেক কম, কিন্তু 1 মাসে কিন্তু এটা অনেক সময়। আর তুমি যদি এটা 6 মাস হিসেবে এটা কন্টিনিউ করতে পারো, দেখো কত সময়। একদিনে কয়টা সাবজেক্ট পড়তেন? ভালো একটা প্রশ্ন করেছো নিজুম। একদিনে 2 থেকে 3টা সাবজেক্টের বেশি পড়ার প্রয়োজন। 2টা বেস্ট, বেশি পড়ার চাপ থাকলে 3টা, এর বেশি না। আজকে যে 3টা পড়বো, কালকে ওই 3টা টাচ করার দরকার নেই, আর এক 3টা, পরের দিন আর একটা 3। ঠিক আছে? তো যাই হোক, এটা আমার থিওরি আমি তুলে ধরলাম। এখন সবার থিওরি তো সমান হবে না, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পড়াটাকে প্রেশার না নিয়ে রিল্যাক্সে অল্প অল্প করে পড়তে হয়। একটা সময় দেখবা যে এই 2 থেকে 3 ঘন্টা তখন কখন তোমার 7 থেকে 8 ঘন্টা হয়ে গেছে তুমি নিজেও টের পাবা না। কেননা ওই যে তোমার ট্রেনের মতো পড়া একবার রানিং করে ফেলছো, তারপরে দেখবা আস্তে 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 গাড়ির স্পিড বেড়ে গেছে। ওকে, তো চলো ভাই, তোমাদেরকে অনেক কথা বলে ফেলছি, আজকে আর কথা না বলি, আমরা আস্তে আস্তে মূল ক্লাসে প্রবেশ করি। সমস্যা নেই, তোমরা তো শিখবো জিতবোতে আছো, তারপরে কি এইচএসসি 26 গ্রুপে আছো। আর তোমরা আমাকে মেনশন করে পড়াশোনার বাইরে যদি কোথাও কোনো সমস্যা ফিল করো, যে ভাই আমার জীবন যৌবনের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, মানে বিভিন্ন ধরনের সমস্যার তো শেষ নাই,
আমার ভাইয়া রেগুলার পড়া হচ্ছে না, মন মানসিকতা খারাপ থাকে, বাসায় এই সমস্যা বা কোনো ফ্রেন্ডের সাথে কোনো সমস্যা হচ্ছে এটা সেটা। যদি কখনো এরকম কোনো কিছু মনে হয়, জাস্ট বড় ভাই হিসেবে মেসেঞ্জারে হোক বা গ্রুপে হোক বা যেকোনো জায়গায় হোক, একেবারে ফ্র্যাঙ্কলি শেয়ার করি। আমি তোমাদের তো বড় ভাই হিসেবেই এতগুলো কথাগুলো বললাম। ডোন্ট থিংক অ্যাজ সিরিয়াসলি। ওকে? কারণ আমি জানি এই বয়সে আসলে সত্যি কথা বলতে পড়াশোনার বাইরেও মানুষের মনস্তাত্ত্বিক মনোজগতে বিভিন্ন ধরনের আ জটিলতা তৈরি হয় এবং আ এর ফলে আসলে তার পড়াশোনাও কিন্তু অনেকটা বাধাগ্রস্ত হয়। ঠিক আছে? তো সমস্যা নেই, খোলামেলা ফ্র্যাঙ্কলি শেয়ার করবা, দেখবা আশা করি তোমাকে একটা ভালো পরামর্শ আমি দিতে পারব। তো চলো আমরা আস্তে, আস্তে মূল ক্লাসে প্রবেশ করি এবং মূল ক্লাসে প্রবেশের আগে আমি প্রতিটা ক্লাসে যেটা তোমাদেরকে করেছি ইতোমধ্যেই আরেকবারের মতো, শেষবারের মতো আমি দেখিয়ে দিচ্ছি যে সমাজ থেকে বোর্ড পরীক্ষার প্রশ্ন কেমন হয়। জাস্ট দেখতে পাচ্ছ চট্টগ্রাম বোর্ড ২০২৪ সালে আসা একটা প্রশ্ন এবং কুমিল্লা বোর্ড ২০২৪ সালে আসা প্রশ্ন। খুব সোজা কথা। সাধারণত সমাসের অল্টারনেটিভ হিসেবে উপসর্গ থাকবে এবং পরীক্ষায় সাধারণত প্রশ্ন আসতে পারে এরকম একটা প্রশ্ন। এই যে দেখো চট্টগ্রাম বোর্ডে এসেছে প্রশ্নটা যে উপসর্গ কাকে বলে? অনু ও পরি উপসর্গ যোগে দুটি করে শব্দ গঠন করো। কত সহজ একটা প্রশ্ন আসছে। কিন্তু তুমি এটা ভেবো না যে প্রতিবারই এরকম সহজ প্রশ্ন আসবে। তবে আমার কেন জানি মনে হয় যে উপসর্গ থেকে যে প্রশ্ন আসে সহজ প্রশ্নই হয়। বাট আমি পার্সোনালি চাই যে তোমরা উপসর্গ থেকে উত্তর করো না। আমি চাই যে তোমরা সমাস থেকে উত্তর করো। এখন যদি নিতান্ত এরকম মনে হয় যে ভাই আমি সমাস থেকে উত্তর করতে পারছি না, সেক্ষেত্রে আলাদা কথা। বাট আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে সমাস থেকে সুযোগ থাকলে উত্তর করা উচিত। কেননা এখানে মার্কস হচ্ছে অনেকটা ম্যাথের মতো। ৫ টা সমাস উত্তর কারেক্ট করতে পারলে একেবারে ৫ এ ৫। ঠিক আছে? 5 into 1 equal to 5. কিন্তু এখানে ৫ এত ভালো করে লেখার পরেও টিচার মনে হয় ৪ থেকে ৪.৫ এর বেশি দিবেন না। ঠিক আছে? তো আমরা ছোট করে একটা কাজ করছি। আপাতত এই মুহূর্তে কমেন্ট বক্সটা একটু অফ করে দিচ্ছি। আমি জাস্ট আ যখন প্রয়োজন হবে একটু পরে দরকার হবে, আমি তখন আবার কমেন্ট বক্সটা অন করে নিব। ঠিক আছে? থ্যাংক ইউ। তো ইয়াং লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এটা হচ্ছে একটা স্যাম্পল কোয়েশ্চেন ফ্রম এনি বোর্ড কোয়েশ্চেনস। তো আমরা মোটামুটি একটা স্যাম্পল কোয়েশ্চেন ইতোমধ্যে দেখেছি। আমি আরেকবার দেখলাম। দেখে কি করলাম? এখন আমি আস্তে, আস্তে যেহেতু টার্গেট করেছি যে আমি সমাস থেকে পরীক্ষায় প্রশ্ন উত্তর করব। আমি তাহলে পরীক্ষার সমাস মনে করো এরকম শব্দ দেওয়া থাকবে। এই শব্দগুলো আমার ১ম এ ব্যাস বাক্য করতে হবে এবং ব্যাস বাক্যের পরে কি করতে হবে? কি করতে হবে? সেটা সমাসের নাম লিখতে হবে। তো চলো তাহলে আমরা ইতোমধ্যে যেহেতু সমাসের ২ টা ক্লাসে কম বেশি শিখেছি, আজকে আমরা বাকি যে ৩ টা আছে সেই ৩ টা নিয়েই আলোচনা করব। একেবারে আজকে শুরুতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্বিগু সমাস। আমার কাছে কেন জানি মনে হয় যে সমাসের মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে দ্বিগু সমাস। কেন দ্বিগু সমাস সবচেয়ে সহজ? দ্বিগু সমাস এই জন্য সবচেয়ে সহজ কি? ওকে। দ্বিগু সমাস এই জন্যে সবচেয়ে সহজ যে একবার যদি মনোযোগ দিয়ে শোনা হয়, সারা জীবন মনে থাকে। সহজ কথায় আমরা মনে রাখবো দ্বিগু সমাস হচ্ছে এমন একটা সমাস যে শব্দে মধ্যে সংখ্যাবাচক কিছু একটা থাকবে। সংখ্যাবাচক শব্দটা সবসময় মনে রাখতে হবে। আমরা সবসময় মনে রাখবো যে দ্বিগু সমাসের ব্যাস বাক্য করার ফলে প্রথম পদ বা পূর্ব পদটা সবসময় সংখ্যাবাচক শব্দ থাকবে। যেমন এই যে এক্সাম্পল গুলোর দিকে আমরা একটু মনোযোগ দিয়ে তাকাই। জাস্ট এক্সাম্পল গুলোর দিকে একটু মনোযোগ দিয়ে তাকালেই কম বেশি সব বোঝা যাবে। প্রথম কথা হচ্ছে দ্বিগু সমাসে কি থাকবে? সংখ্যা থাকবে। কেমন সংখ্যা?
এই যে 3 মানে 3, চতুর্যুগ মানে 4, পঞ্চগুণ মানে 5। আমি বললাম শতাব্দী, শত অব্দের সমাহার, শত অব্দের সমাহার। তাহলে এই যে আমি বললাম শতটা কি সংখ্যাবাচক শব্দ না? এই দ্বিগু সমাসের একেবারে প্রথম কথা হচ্ছে, খুব মনোযোগ দিয়ে শোনো, কিন্তু যেমন সোজা এর মধ্যে ঝামেলা আছে, আবার একটু পরে বুঝা দিচ্ছি। সংখ্যাবাচক শব্দ থাকবে এবং সবসময় আমরা মনে রাখবো দ্বিগু সমাসের, আমার ব্যক্তিগত শর্টকাট, দ্বিগু সমাসের ব্যাস বাক্যে এই সমাহার শব্দটা সব সময় থাকবে। সমাহার মানে কি? সমাহার মানে হচ্ছে সমষ্টি। মনে থাকবে, সমাহার মানে কি? সমষ্টি। অর্থাৎ দ্বিগু সমাসে সব সময় সমষ্টি জাতীয় কিছু বোঝানো হবে। যেমন আমি বললাম ত্রিকাল, অর্থাৎ 3 কালের সমাহার। 3 কাল মানে কি? অতীতকাল, বর্তমান এবং ভবিষ্যৎকাল। তাহলে এই যে 3টা কালের যে সমাহার বা সমষ্টি, সেটাই তো ত্রিকাল। আমি বললাম তে মাথা, 3টা মাথার সমাহার। আমি বললাম চৌরাস্তা, এই যে এখান থেকে একটা রাস্তা এসেছে, এখান থেকে একটা রাস্তা এসেছে, এই যে দেখেন 4টা রাস্তা একসাথে এক জায়গায় মিলিত হয়েছে। এবং একটা কথা মনে রাখবেন, দ্বিগু সমাসের সবসময় সবকিছু এরকম কানেক্টেড হতে হবে। যেমন খেয়াল করে দেখেন, আপনাদের এলাকায় যেখানে তে মাথা আছে বা চৌরাস্তা আছে, চৌমাথা আছে, সব সময় দেখবেন ঠিক এরকম একটা জায়গায় যেয়ে কিন্তু সেটা মিলিত হয়। জাস্ট একটা জায়গায় যেয়ে কিন্তু মিলিত হয়। তাহলে যেখানে এরকম মিলন ঘটবে, যেখানে সমষ্টি বুঝাবে, যেখানে সমাহার বুঝাবে, যেখানে সংখ্যাবাচক শব্দ বুঝাবে, এক কথা আমরা বলবো সেগুলো হচ্ছে দ্বিগু সমাস। বোর্ড পরীক্ষায় প্রতি বছর দ্বিগু সমাস থেকে কোনো না কোনো প্রশ্ন থাকেই। যেমন একটু আগে একটা বোর্ডের প্রশ্ন সলভ করছিলাম, দেখি সেখানে কোনো দ্বিগু সমাসের কিছু আছে কিনা। এই যে তেপান্তর, দ্বিগু সমাস। তেপান্তর দ্বিগু সমাস। এই যে তেপান্তর, 3 প্রান্তরের সমাহার। দেখেন একটু আগে একটা বোর্ডের প্রশ্ন দেখলাম না? ওটা মনে হয় চট্টগ্রাম বোর্ডের আসা একটা প্রশ্ন, বা যে বোর্ডে আসে আসুক, কোনো সমস্যা নেই। তাহলে তেপান্তর মানে কি? 3 প্রান্তরের সমাহার, মানে 3টা প্রান্তর, 3টা জায়গা, 3টা স্থান। মনে করেন যে এখান থেকে একটা জায়গা আসছে, এখান থেকে একটা আসছে, এখান থেকে একটা আসছে, এই জায়গায় এসে মিলিত হয়েছে, এটাকে আমরা বলছি তেপান্তর। 3টা প্রান্ত এক জায়গায় এসে মিলিত হয়েছে। তো রাস্তাঘাটে চলতে যেয়ে দেখবে এরকম হয় কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসে। তো দ্বিগু সমাস বলতে কি বুঝায় আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তো যদি সত্যিকার অর্থে দ্বিগু সমাস আপনি বুঝে থাকেন, তাহলে চলুন আমরা দ্বিগু সমাসের উপর বেসিস করে কয়েকটা কোশ্চেন এখন একটু সলভ করব। তার আগে দেখেন এখানে তেপান্তর, তেমাথা, ত্রিকাল, 3 কালের সমাহার, ত্রিকুল, 3 কুলের সমাহার। এই 3 কুল বলতে পিতা, মাতা এবং শ্বশুরের বংশ বোঝায়। এই কোনটা কি বোঝায় এটা আপনার আমার প্রয়োজন নেই। চতুর্যুগ, 4 যুগের সমাহার। সাধারণত হিন্দু বিশ্বাস অনুযায়ী যুগকে 4টা ভাগে ভাগ করা হয়: সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ এবং কলিযুগ। হ্যাঁ, দেখেন হিন্দুরা যেটাকে বলছে কলিযুগ, মুসলিমরা সেটাকে বলছে এখন কি, এটা যেন কোন যুগ বলে এখন, যে এখন মোটামুটি একবারে পৃথিবীর শেষ পর্যায়ে চলে আসছে। তো দেখেন মানে ঘুরে ফিরে কথা কিন্তু ওই অলমোস্ট প্রায় পাশাপাশি কাছাকাছি যায়। হ্যাঁ, এক শ্রেণী মানুষ বলছে এটা কলিযুগ, আর এখন আরেক শ্রেণী মানুষ বলছে এটা আরেক যুগ। এই তো যুগকে মূলত 4 ভাগে ভাগ করা হয়েছে। এরপরে মানুষের 5টা গুণের কথা বলা হয়, পঞ্চগুণ: রূপ, রস, গন্ধ, স্পর্শ এবং শব্দ। এটা মানুষের 5টা গুণ, যে এই ধরনের গুণাবলী বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ হয়ে থাকে। তো যাই হোক, আসলে কোনটা কি এই ডিটেলস আমার এগুলো এত জাগবে না, এই জীবনও কাজে লাগবে না। আমি যেন শুধু মনে রাখতে পারি
যে ভাইয়া যেটা বলছে সমাহার বুঝাবে, সমষ্টি বুঝাবে, সংখ্যাবাচক শব্দ বুঝাবে এবং অবশ্যই অবশ্যই একটু করতে হবে। আমরা কমেন্ট বক্সে একটু অন করে দিচ্ছি। আমি এই দ্বিগু সমাসের উপর বেসিস করে চলুন এখন আমরা কিছু কোশ্চেন একটু সলভ করে আসি। দেখেন যেটা নিয়ে আমি প্র্যাকটিস করছিলাম একটু আগে, যে চৌরাস্তা কোন সমাস? সাদিদা বলছেন চৌচালা কোন সমাস? মিস সাদিদা একটু ওয়েট করেন, আমরা ওদিকে যাব, একটু সময় দিতে হবে। চৌরাস্তা কোন সমাস? এই যে 2 মিনিট আগেই বললাম। দেখছো, এটা কিন্তু এইচএসসি পরীক্ষা আসা প্রশ্ন। এখন এইচএসসি পরীক্ষায় চৌরাস্তা কোন সমাস এইভাবে আসে না, এইচএসসি পরীক্ষা আসে চৌরাস্তা শব্দটা আসে, ওটার ব্যাখ্যা করতে হয়, তারপর সমাসের নাম লিখতে হয়। চৌরাস্তা মানে 4 রাস্তার সমাহার, বাস। আমরা জানি দ্বিগু সমাস। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন। থ্যাংক ইউ, আপনারা সবাই উত্তর করতে পেরেছেন। দ্বিগু সমাস 4 ভুজের সমষ্টি, এটি কোন সমাস? সবাই অ্যান্সার করি আমরা। তানজিদা বলছে কলিযুগ, শেষ জামানা। ইয়েস, ঠিক, থ্যাংক ইউ। ওই যে শেষ জামানা যে বলছে, আর এক গ্রুপ বলছে কলিযুগ, ওই ঘুরে ফিরে একই কথা। শেষ জামানার বৈশিষ্ট্য যা, কলিযুগের বৈশিষ্ট্য তাই, তাই না? যাক, এখন আমরা ওইসব আলোচনায় না যাই। চলো আমরা মূল ক্লাসে প্রবেশ করি। 4 ভুজের সমষ্টি, আমরা জানি যে সমষ্টি বা সমাহার জাতীয় কিছু বোঝালে কি হয়, সবসময় সেটা হচ্ছে দ্বিগু সমাস হয়। চতুর্দশপদী, চতুর্দশপদী কোন সমাস? চলুন উত্তর করি সবাই প্লিজ। আমি তো বললাম এভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে না, জাস্ট আমি তোমাদেরকে একটু প্রশ্ন স্যাম্পল দেখাচ্ছি। যে চতুর্দশপদী কেন দ্বিগু সমাস? চতুর্দশ মানে কি বলতো? চতুর্দশ মানে কিন্তু 14, ঠিক আছে? যার 14টা পা তাকে বলা হয় চতুর্দশপদী, ঠিক আছে? ওকে, পরবর্তী প্রশ্ন, কোনটি দ্বিগু সমাসের উদাহরণ? চলুন তো দেখি উত্তরটা করতে পারি কিনা। সবাই অ্যান্সার করবো প্লিজ। মোহাম্মদ সিয়াম বলছেন তে পায়া কি হবে? ওই পর্যন্ত একটু যেতে দেন। আপনি হয়তো ভাবছেন যে আমি হয়তো তে পায়া কি হবে এটা হয়তো জানি না, তাই তো? একটু ওয়েট করতে হবে ইয়াং ম্যান। একবারে যদি ওস্তাদের সবকিছু দেখায় দিই তাহলে তো ওস্তাদের ব্যবসা শেষ। বুঝতে পারছো? দেখবা যে যারা গুরু হয়, আমি তো আর গুরু না, কিন্তু দেখবা যে তারা হচ্ছে তাদের শিষ্যদের সবকিছু একদিনে শেখায় না, একবারে শেখায় না, আস্তে আস্তে। আবার যারা শিষ্য থাকে, শিষ্যরা তো ভাই সবার ভোল্টেজ সমান না। এখন আমি যদি দ্বিগু সমাসের মধ্যে আর কিছু ঢুকাই দিই, দেখবো অনেকের মাথায় হ্যাং হয়ে গেছে। দরকার নেই, রিল্যাক্সে থাকো, আস্তে আস্তে বুঝবো। ওকে, থ্যাংক ইউ। তো কোনটি দ্বিগু সমাস? আমরা সবাই জানি শতাব্দী, আমি বলেছি শত অব্দের সমাহার, অর্থাৎ 100 বছরের সমাহার হচ্ছে দ্বিগু সমাস। ওকে, পরবর্তী প্রশ্ন, কোনটি দ্বিগু সমাসের উদাহরণ নয়? গুড, এস, ভোল্টেজ মানে বিভব পার্থক্য। ওকে, কোনটি দ্বিগু সমাসের উদাহরণ নয়? এখানে একটা ছোট বানান ভুল হয়েছে, আমি বানানটা ঠিক করে দিচ্ছি, বয় দয় হবে। এটা সমস্যা না। এবার চলেন দেখি কে কে উত্তর করতে পারে। সবাই অ্যান্সার করেন প্লিজ। এই প্রশ্নটা কিন্তু বিসিএস পরীক্ষাও প্রশ্ন এসেছে প্রশ্নটা। তো চলেন আমরা 2 মিনিটের জন্য একটু বিসিএস ক্যাডার হয়ে আসি, কেমন? খুব ঠান্ডাভাবে বুঝতে হবে কিন্তু এটা। লক্ষ্য করেন, ত্রিফলা মানে 3টা ফলের সমাহার। শতাব্দী তো বুঝলাম, শতাব্দের সমাহার। পঞ্চনদ কি? 5টা নদের সমাহার। চৌচালা কি? যারা গ্রামে থাকেন খুব মনোযোগ দিয়ে দেখেন, গ্রামে ঘর বাড়ি দেখবেন এদিক থেকে একটা,
এদিক থেকে একটা, এদিক থেকে একটা চালা উঠেছে, এদিক থেকে একটা চালা উঠেছে। আবার মনে করেন এদিক থেকে একটা চালা এসেছে, এদিক থেকে একটা চাল এসেছে। মনোযোগ দিয়ে বুঝতে হবে। মানে গ্রামগঞ্জে তোমরা যেটা থাকো বা গ্রামগঞ্জে না থাকলেও দেখবা যে গ্রামে কিন্তু এটা দেখা যায়, চৌচালা বিশিষ্ট ঘর। এখন একটু নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখেন তো, এই যে চারটা চাল এদিক থেকে উঠলো দুইটা আর ওই দিক থেকে দুইটা উঠলো, উঠে এই চৌরাস্তার মতো তাদের কি আসলে কখনো এইভাবে মিলন ঘটে? চারটা রাস্তা যেমন একেবারে সরাসরি এসে এই জায়গায় কানেক্টেড হয়েছে, আমরা এটাকে বলছি চৌরাস্তা। দেখেন একেবারে একসাথে চারটা রাস্তা এক জায়গায় এসে মিলন ঘটেছে, এই জন্য বলছি চৌরাস্তা। কিন্তু এই চৌচালা দেখবেন চৌরাস্তার মতো কখনো মিলন ঘটে না, এখানে ঠিক এরকম কিছু একটা যোগ করা হয়। আমাদের এলাকায় বলে এটাকে মটকা, আপনাদের এলাকায় কি বলে আমি আসলে জানি না। তো এক এক এলাকায় একটা বলে, আমাদের এলাকায় বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, যশোর এই এলাকার মানুষ এটাকে মটকা বলে। তো যে যা বলে বলুক ভাই, সমস্যা নাই। তো খেয়াল করে দেখবা এই চারটা চাল একসাথে এসে কখনো মিলন ঘটে না, এখানে ঠিক এরকম একটা লেয়ার মতো দেওয়া হয় এবং এই লেয়ারটা দিয়ে এই চারটা চালকে কানেক্ট করে দেওয়া হয়, যাতে করে ঝড় বৃষ্টি বা যে কোনো কিছুতে কি বলে ওখান থেকে বৃষ্টি না পড়ে, ধুলাবালি না পড়ে বা এরকম। তাহলে আপনারা যারা বলছিলেন যে চৌচালা কোন সমাস হবে, এবার কি তাহলে বুঝতে পেরেছেন? চৌচালা কিন্তু আর যাই হোক দ্বিগু সমাস হবে না। কেন হবে না? এই যে চৌরাস্তার মতো কিন্তু মিলন একসাথে এক জায়গায় হয় না, একটু জায়গা হলো ফাঁকা থাকে। এই জন্যে চৌচালা এটা দ্বিগু সমাস নয়, এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। আমি আজকে বহুব্রীহি সমাস নিয়ে আলোচনা করব, তখন এটা নিয়ে আরেকবার বুঝিয়ে দিব। আপাতত এটা একটু বোঝেন কিনা বলেন। সবাই একটু কমেন্ট বক্সে জানান তো আপনারা কি বুঝতে পেরেছেন যে এটা কেন বহুব্রীহি সমাস হলো? সংখ্যাবাচক কি বাচক এটা আপনার জানার দরকার নেই, আপনি আপাতত এটা যে বহুব্রীহি সমাস এটা বুঝলে হচ্ছে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছো ভাইরা? একটু কমেন্ট বক্সে জানাও তো। তোমাদের কাছে কঠিন লাগছে নাকি সহজ? একেবারে সোজা, এটা তেমন কঠিন কিছু আমি দেখছি না। শ্রাবন্তী হালদার বুঝতে পেরেছে, সাদিয়া বুঝতে পারছে, সুমায়া বুঝতে পারছে, ফাহমিদা বুঝতে পারছে, তানজিম, রেজা, বাহ সহজ, থ্যাংক ইউ। আর সবার নাম বলতে পারছি না। পূজাও বুঝতে পারছে, ওকে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তাহলে আপাতত কমেন্ট বক্সটা আরেকবার একটু অফ করে দিচ্ছি এবং আমরা মোটামুটি দ্বিগু সমাস বুঝে গেলাম এবং দ্বিগু সমাসের একেবারে সোজা কথা ভাই, সংখ্যাবাচক শব্দ বোঝাবে, সমাহার বোঝাবে, সমষ্টি বোঝাবে, বাস। থ্যাঙ্কস। তো চৌচালা কিন্তু বহুব্রীহি সমাস, এটা দ্বিগু সমাস নয়। এবার তাহলে চলুন আমরা অব্যয়ীভাব সমাসে একটু প্রবেশ করি, ঠিক আছে? অব্যয়ীভাব সমাসে প্রবেশ করছি এবং যথারীতি আমরা কমেন্ট বক্সটা একটু অফ করে রাখছি। রোজা আছো আজ? রোজা আছো, ঠিক আছে। আমাদের পাওনাটা কিন্তু পরিশোধ করে নিতে হবে, এর মধ্যে যেদিন না থাকা আমাকে একটু জানালেই হবে, ঠিক আছে? রমজান মাসে আর কথার বরখেলাপ হবে না কিন্তু, শেষ করে ফেলতে হবে। তো আমরা অব্যয়ীভাব সমাস বুঝবো। হ্যাঁ, রমজান মাসের কথা একটু আগে বলছিলাম। রমজান মাসে তোমরা কি বলবো, রমজান মাস কিন্তু শুধু রোজা রাখার মাস না, ঠিক আছে? রমজান মাসে যে অনেকে এই যে আমি রোজা রাখছি এটাই কিন্তু মূল কথা না। মূল বিষয় হচ্ছে নিজেকে সংযম করা। সংযমের থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের জীবন আচার আচরণে একটা বড় পরিবর্তন নিয়ে আসা।
অর্থাৎ রমজান মাসের এই শিক্ষাটাকে কাজে লাগিয়ে পরবর্তী সময়টাকে নিজেকে গুছিয়ে নেওয়া, এবং এটা যে শুধু পড়াশোনার ক্ষেত্রে গুছিয়ে নেওয়া তা না, নিজের জীবনকে আরো অনেক পরিশীলিত করে গড়ে তোলা। ঠিক আছে? আমাদের দেশে হচ্ছে কি, আমরা সবসময় মনে করি যে রোজা রাখছি, সন্ধ্যাবেলায় নামাজ কালাম পড়ছি, হয়ে গেল। নো, এটার একটা মেসেজ আছে, এটার একটা বার্তা আছে, একটা শিক্ষা আছে। সেই শিক্ষাটাকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাও। কি তাই না বিষয়টা? ওকে, তো এগুলো তোমরা আমার থেকে আরো ভালো বোঝো, ভালো জানবা, কিন্তু কথা হচ্ছে জানাটাকে কাজে লাগানো। বুঝতে পারছো? তো আমরা অব্যয়ভাব সমাস নিয়ে এখন আলোচনা করব। তো তার আগে তোমাদেরকে একটু বলে রাখি, তোমাদের একটা বড় সমস্যা হচ্ছে যে তোমরা মাথার মধ্যে ঢুকায় ফেলছো যে অব্যয়ভাব সমাসটা মনে হয় অনেক কঠিন, কিন্তু না। আমরা মনে রাখবো যে অব্যয়ীভাব এই সমাসটা হচ্ছে তুলনামূলকভাবে বেশ সহজ। কিন্তু সমস্যা কি, ওই যে ছোটবেলা থেকে এগুলো ভালোভাবে পড়ি না, ভালোভাবে বুঝি না, এই জন্য মাঝে মাঝে এগুলো একটু কঠিন কঠিন লাগে। কিন্তু বিলিভ মি, এখানে কঠিনের কিছু নাই। চলো আমরা একটু রিল্যাক্সে বুঝি, খুব রিল্যাক্স। প্রথম কথা হচ্ছে, অব্যয়ীভাব সমাসে সবসময় একটা কথা মনে রাখবা যে অব্যয়ীভাব সমাসে উপসর্গ ব্যাস বাক্য পড়ার সময় লাগুক আর না লাগুক, অব্যয়ীভাব সমাসে সাধারণত উপসর্গ বা অব্যয় যোগে গঠিত হয়। এখন কথা হচ্ছে, অব্যয় তো আমি চিনি না। আচ্ছা, অব্যয় নয়, না চিনলাম, খুব একটা সমস্যা নেই। কিন্তু ভাইয়েরা, উপসর্গ তো চিনতে হবে। এই যে কিছুদিন আগে এসএসসি পরীক্ষা দিয়ে আসলে, একটু মনে করে দেখো তো, একটু উপসর্গ পড়েছিলে কিনা। পড়েছিলে তৎস উপসর্গ ছিল 20টা, প্র পরা অপসমনী অনু অবনীর দূর বি অধি সুদ পরি, এইসব। তারপরে বাংলা উপসর্গ ছিল 21টা, তারপরে বিদেশি উপসর্গ ছিল ছিল না? তো ঘুরে ফিরে উপসর্গগুলো কিন্তু দেখতে ঠিক এরকম, ঠিক কিনা? এটা হচ্ছে প্রথম কথা। উপসর্গ থাকতে হবে শব্দের মোটামুটি একেবারে শুরুতেই, এবং লক্ষ্য করে দেখো, মোটামুটি ভাবে একেবারেই শুরুর দিকে এটা থাকতে পারে। এই একটা সবসময় যে থাকবে তাও না, যেমন যথা কোনো উপসর্গ নয়, এটা বাদ দিলাম। কিন্তু 90% ক্ষেত্রে তুমি দেখবা, বা তারও বেশি ক্ষেত্রে, উপসর্গ যোগে গঠিত হয় শব্দগুলো। এটা হচ্ছে প্রথম কথা। ক্লিয়ার? এবার একটা উপসর্গের কি বিভিন্ন ধরনের অর্থ আছে না? আছে। আমরা যখন 9-10-এ যখন ব্যাকরণ বইটা পড়েছিলাম, মনে করে দেখো, উপসর্গ মনে করো, কথার কথা আমি বললাম, প্রো একটা উপসর্গ। লক্ষ্য করে দেখবা, ওই প্রো উপসর্গের কিন্তু অনেকগুলো অর্থ ছিল এবং এখনো আছে। তাহলে আমরা মনে রাখবো, ওই উপসর্গটা বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে। এখন কোন অর্থে ব্যবহৃত হলো এটা আমার এই মুহূর্তে জানার দরকার নেই, তবে উপসর্গটা কি হতে পারে, বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে। সমাসের ক্ষেত্রে এটা লাগবে না। তো চলো আমরা একটু দেখে আসি। যেমন আমি বললাম আদিগন্ত। আদিগন্ত মানে হচ্ছে দিগন্ত পর্যন্ত। দিগন্ত মানে কি জানো তো? বলো তো, দিগন্ত মানে কি? দিগন্ত মানে হচ্ছে দিকের অন্ত। এটা আবার কি? এই যে মনে করো, তুমি এই মুহূর্তে যেখানে বসে আছো, জানালা দিয়ে বা বাইরে একটু তাকিয়ে দেখো, যতদূর পর্যন্ত তোমার চোখ যাচ্ছে, ওটাই হচ্ছে দিগন্ত। অর্থাৎ যেখানে যে তোমার চোখের সীমা পরিসীমা শেষ হয়ে গিয়েছে, সেটা হচ্ছে দিগন্ত রেখা। তাহলে আদিগন্ত মানে হচ্ছে দিগন্ত পর্যন্ত, অর্থাৎ ওই যে পর্যন্ত আমি চোখে দেখতে পাচ্ছি সেটা। এখন ওই পর্যন্ত দিগন্ত যা হয় হোক, এই যে আ দিয়ে শুরু হয়েছে, এবং দেখো ব্যাস বাক্য কিন্তু আমরা করলাম ঠিক এরকম,
এখন এক্ষেত্রে তোমরা বলতে পারো যে ভাই আপনি তো বলেছিলেন যে কি পূর্বপদ পরপদের অর্থ প্রাধান্য পায়, এটা সেটা আরো কত কিছু। অব্যয়ীভাব সমাসে ভাই ওইটা আমরা বলতে পারবো না, ঠিক আছে। তবে তারপরেও আমরা বলতে পারি যে এখানে পূর্বপদ কিছুটা হলেও কিন্তু বেশি প্রাধান্য পায়, ঠিক আছে। পুরোপুরি যে পায় আমরা বলবো না, তবে দেখো এখানে মূল শব্দ কিন্তু এগুলোই। তো যাই হোক, এই হচ্ছে মূল কথা। আমূল মানে মূল পর্যন্ত। মানুষ বলে না যে তোমার আমূল পরিবর্তন করতে হবে, একবারে গোড়া পর্যন্ত, একবারে বেসিক থেকে পরিবর্তন করে আসতে হবে। আচ্ছা তোমরা বলো তো, মানুষের কি আমূল পরিবর্তন করা সম্ভব? মানুষের মনে হয় আচার আচরণ সম্ভব, কিন্তু স্বভাব পুরোপুরি পরিবর্তন করা সম্ভব কিনা এটা একটা বড় প্রশ্ন। তবে আমার কেন জানি মনে হয় মানুষের যদি ইচ্ছা থাকে তাহলে মানুষের পক্ষে অনেক কিছুই পরিবর্ধন করা সম্ভব। ওকে, তো উচ্ছ্বাস, আহ উচ্ছ্বাস কি শ্বাসকে অতিক্রান্ত উচ্ছ্বাস, এটা হলো না। উচ্ছ্বাসের ব্যাস বাক্য হওয়া উচিত হচ্ছে, এখানে এটা ভুল হয়েছে, আমরা এটা কেটে দিচ্ছি। ইচ্ছাকে অতিক্রান্ত হবে। যাই হোক, ওদিকে যাচ্ছি না। যথাসাধ্য, সাধ্যকে অতিক্রম না করে। এই যে যথাসাধ্য বলে না যে তুমি যথাসাধ্য চেষ্টা করো, তার মানে কি তোমার সর্বোচ্চটা তুমি চেষ্টা করো, সাধ্যকে অতিক্রম না করো, সেটা যথাসাধ্য। এরপরে যেটা, এটা দরকার নেই, জীবনও লাগবে না, এটা বাদ। ঘোলাটে মানে ঈষৎ ঘোলা। ঈষৎ মানে কি? ঈষৎ মানে হচ্ছে কম। ঘোলাটে মানে কি? কম ঘোলা, অল্প হালকা পাতলা ঘোলাটে, এটাই বলা হচ্ছে, ঠিক আছে। প্রতিচ্ছবি, ছবির সদৃশ। সদৃশ মানে কি? সিমিলারিটি, মানে ছবির মতো। উপকণ্ঠ, উপকূল, কণ্ঠের সমীপে। উপকণ্ঠ, মনে করো আমি বললাম যে উপকূল, উপকূলটা কি? কুলের সমীপে। কুলের সমীপে মানে কি? একটু নিজের কমন সেন্স কাজে লাগাতে হবে। একেবারে মনে করো সমুদ্র তীর যেটা, নদীর তীর যেটা একেবারে সমুদ্রে এসে শেষ পর্যায়ে যেখানে এসে মিলিত শেষ হয়েছে, যেটাকে আমরা বলতে পারি অনেক ক্ষেত্রে চর বা এ ধরনের কিছু, সেটা হচ্ছে কুলের একেবারে নিকটবর্তী যে জায়গা, সেটা হচ্ছে উপকূল। এরপরে যেটা আছে উপকণ্ঠ, মানে কণ্ঠের সমীপে, মানে এই যে আমরা কণ্ঠ বলছি, কথা বলছি, এটা নিকটবর্তী এরকম। তো একটা জিনিস লক্ষ্য করে দেখো, মোটামুটি ভাবে আমরা বলতে পারি অব্যয়ীভাব সমাস কি হয়, যে আহ কি বলা যায়, অব্যয়ীভাব সমাস হচ্ছে মোটামুটি ভাবে উপসর্গ দিয়ে শুরু হয়, বা উপসর্গকে আমরা অনেক ক্ষেত্রে বলতে পারি অব্যয় পদ। অব্যয় পদ দিয়ে শব্দটা শুরু হয়, এটা হচ্ছে শর্টকাট। এবং নাম্বার 2 শর্টকাট হচ্ছে, সাধারণত দেখা যায় পূর্বপদের অর্থটাই একটু প্রাধান্য বা গুরুত্ব থাকে, এটাই হচ্ছে মূলত অব্যয়ীভাব সমাস, ঠিক আছে। এবং চলো আমরা অব্যয়ীভাব সমাসের উপর ভিত্তি করে আমরা কয়েকটা প্রশ্ন একটু সমাধান করে আসি। তোমাদের জন্য আমি কমেন্ট বক্সটা একটু অন করে দিচ্ছি, আপনারা কাইন্ডলি একটু কমেন্ট বক্সে উত্তর করে জানাবেন প্লিজ। সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই। আমাদের প্রথম প্রশ্ন ছিল উদ্বেল কোন সমাসের উদাহরণ? আনসার প্লিজ এভরিবডি। পেরেছি আমি এখন। ও, এটা ওকে। কবে যে স্মার্ট হবো আপনাদের মতো। তো উদ্বেল, দেখো শব্দটাকে আমরা যদি ব্যাস বাক্য করি, ব্যাস বাক্য হয় হচ্ছে ঠিক এরকম, বেলাকে, বেলাকে অতিক্রম না করে।
অর্থাৎ বেলা যেমন আছে না হবে না, বেলাকে অতিক্রম করে। এই এবার মনে করো যে উদ্বেল মানে কি, ব্যাস বাক্য কি, আমি ধরে নিলে আমি পারছি না কথার কথা, কিন্তু আমি তোমাদের একটা শর্টকাট শেখা দিয়েছি কি, এই যে শর্টকাটটা দেখো, উদ, অর্থাৎ শব্দটা দেখো শুরু হয়েছে কি দিয়ে, শব্দটা শুরু হয়েছে উপসর্গ দিয়ে। দেখো ভাই, বই পুস্তক পড়ে সবসময় সবকিছু বোঝা যায় না, মাঝে মাঝে একটু নিজের কমন সেন্স কাজে লাগাতে হয়, ঠিক আছে? ঐশী বলছে ত্রিফলা বুঝায় দেন, আরে ত্রিফলা তো আগে হয়ে গেছে, ত্রিফলা তিনটা ফলের সমাহার। তিনটা ফল বলতে কি বুঝায় বলো তো? খুব সম্ভবত ত্রিফলা বলতে বুঝায় হচ্ছে হরিতকি, বহেলা, বহেরা, আমলকি, খুব সম্ভবত, ঠিক আছে? হরিতকি, বহেরা, আমলকি, এসব তো তোমরা আজকাল খাও না, কিন্তু কি আর করার, খুবই পুষ্টিকর খাওয়া এগুলো, ফলমূল মানে ভেষজ উপাদানে সমৃদ্ধ, এগুলো খেতে হয়। ওকে ওকে, তো উদ্বেল, উদ উপসর্গ দিয়ে শুরু হয়েছে, হয়ে গেল অব্যয়ীভাব সমাস। পরবর্তী প্রশ্ন, মরণ পর্যন্ত কোন সমাসের ব্যাস বাক্য? সবাই অ্যান্সার করবো আমরা প্লিজ। নাজিবা বলছে দেশান্তর কি অব্যয়ীভাব? একেবারেই না। একজন বলছে আপনি এগুলো খান, আমি শুধু এগুলো খাই না, আমি অনেক ডিসিপ্লিন লাইফ লিড করি, বুঝতে পারছো? কি বলবো আর, আমি এগুলো তো খাই, এক রেগুলার খাওয়া হয় না, আমি শাকসবজি পছন্দ করি, তোমাদের মতো এত ভাজা ভুজো খাই না, তারপরে হচ্ছে জাঙ্ক ফুড কম খাই, মাছটা খাই, শাকসবজি খাই, মাংস কম খাই, আর খাই না তা না। ওকে, থ্যাংক ইউ। এই যে মরণ পর্যন্ত, এটার মূল শব্দটা ছিল এরকম, আমরণ। এই যে মানুষ কথায় কথায় মিথ্যা কথা বলে, আমরণ তোমাকে ভালোবেসে যাব, হ্যাঁ, মিথ্যা কথা মানে একেবারে পুরো গ্রেট চাপাবাজি, বুঝতে পারছো? তো এই যে আমরণ মানে মরণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমায় ভালোবেসে যাব। তো আসলে কি তাই হয়? ওকে, থ্যাংক ইউ। তো আমরণ মানে মরণ পর্যন্ত। এবার মরণ কি অমরণ ও যা পারে করুক, ও মরুক কি বাঁচুক আমার জানার দরকার নেই, বোঝার দরকার নাই, কিন্তু দেখবা আমরণ শব্দে এই যে জাস্ট লুক এট দিস, দ্যাটস অ্যান উপসর্গ। আমি কিন্তু বলছি না সব ক্ষেত্রে উপসর্গ থাকবে, বাট 90% ক্ষেত্রে দেখবা কাজ হবে। ওকে, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন, উপবন কোন সমাস? সবাই অ্যান্সার করবো আমরা প্লিজ, আপনারা একটু সবাই উত্তর করবেন, সবাই প্লিজ উত্তর করবেন। উপবন, আমরা একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি, এবং তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো উপবন কেন অব্যয়ীভাব সমাস হবে, এটা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে একটু ব্যাখ্যা করে আমাকে বুঝাই দাও তো। মনে করো যে তুমি আমার টিচার, আমি তোমার স্টুডেন্ট, তুমি আমাকে সেভাবে বুঝাও, উপবন কেন তোমার মনে হচ্ছে এটা অব্যয়ীভাব সমাস? এত সহজ একটা প্রশ্ন করলাম, তাও যদি তোমরা উত্তর না করতে পারো,
এর থেকে সহজ প্রশ্ন আর মনে হয় কিছু নাই। এতক্ষণ ধরে একটা কথাই বোঝাতে চাচ্ছি, শব্দের শুরুতে উপসর্গ থাকলে অব্যয়ীভাব সমাস। বাস, একটা উপসর্গ, ঠিক আছে। বনের সদৃশ, দ্যাট ইজ উপবন। উপজেলা, জেলার সদৃশ, ঠিক আছে। থ্যাংক ইউ। উপজেলা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে। থ্যাংক ইউ। আমার বিগত 10 থেকে 12 বছরে ইংরেজি এবং বাংলা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আসা প্রশ্ন সব কিন্তু এই ছোট মাথার মধ্যে স্তরে স্তরে সাজানো আছে। কোন ভার্সিটিতে কোনটা আসছে মোটামুটি সব জানা আর কি, বুঝছো। অ্যাডমিশনের সময় ছেলে মেয়ের সাথে কথা বলতে গেলে এগুলো কাজে লাগে, বুঝছো। তোমরা তো কিছুদিন পরে অ্যাডমিশন দিবে, তখন দেখবে এটা কাজে লাগছে। যাই হোক, অব্যয়ীভাব সমাসের উদাহরণ কোনটি? চলো আমরা সবাই আনসার করে আসি। সবাই আনসার করবো প্লিজ। অব্যয়ীভাব সমাসের উদাহরণ ওই যে স্পষ্ট দেখে বোঝা যাচ্ছে। এই 4টা অপশনের মধ্যে ক নাম্বার অপশনেই প্রথম অপশনে রয়েছে উপসর্গ। ব্যাস, হয়ে গেল। অনেকে ক নাম্বার অ্যান্সার দিয়েছে, ভেরি ব্যাড বাবা, ওটা না, ওটা ওহি। আর আমি মনে হয় দ্বন্দ্ব সমাসের সময় বুঝিয়ে দিয়েছিলাম, ওহি নকুল অবশ্যই বিরোধার্থক দ্বন্দ্ব। বুঝিয়ে দিয়েছিলাম না? ওহি মানে সাপ, নকুল মানে বেজি। সাপ আর বেজির মধ্যে বিরোধপূর্ণ সম্পর্ক, দ্যাটস এটা বিরোধার্থক দ্বন্দ্ব। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন, এটা নিয়ে আর বেশি কথা বলবো না। অব্যয়ীভাব সমাসের উদাহরণ কোনটি? সবাই অ্যান্সার করবেন প্লিজ। সঞ্জয়, কিছু বলবা? আমি আপনাদের বলেছিলাম 90% ক্ষেত্রে উপসর্গ দিয়ে শুরু হয়, দুই একটা ব্যতিক্রম আছে, তার মধ্যে একটা হচ্ছে যথারীতি, রীতিকে অতিক্রম না করে বা এরকম কিছু একটা, যে যথারীতি। এখানে যদিও যথাটা উপসর্গ নয়, কিন্তু মোটামুটি ভাবে দুই একটা ব্যতিক্রম আছে, তার মধ্যে এটা একটা, এবং আমরা এটা মনে রাখার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো আমার মনে হয় কেন জানি অব্যয়ীভাব সমাজটা আমরা টুকটাক বুঝতে পেরেছি। আর এই টুকটাক বুঝলেই হবে। এতক্ষণ ধরে তোমাদের বুঝালাম, ঠিক আছে, কিন্তু এবার একটা সত্যি কথা বলি, সমাসের মধ্যে কেন জানি অব্যয়ীভাব সমাজটা অত বেশি একটা গুরুত্বপূর্ণ না। আসলে পরীক্ষায় দুই একটা প্রশ্ন থাকে, বাট আমার কেন জানি মনে হয় অব্যয়ীভাবটা তুলনামূলকভাবে একটু কম গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই আর কি। তো অব্যয়ীভাব সমাসে তারপর আমি শর্টকাট বলে দিলাম, 90% বা 95% ক্ষেত্রে সাধারণত দেখা যায় উপসর্গ দিয়ে শুরু হয়। দুই চারটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা আপনারা বই থেকে একটু পড়ে নিয়েন। এবং আমার পরামর্শ হচ্ছে বই থেকেও পড়ার দরকার নেই, বিগত 5 থেকে 7 বছরের অব্যয়ীভাব সমাস থেকে যে প্রশ্নগুলো আপনার পরীক্ষায় এসেছে, আই মিন বোর্ড পরীক্ষার প্রশ্ন হিসাবে এসেছে, জাস্ট সেগুলোই পড়ে যান, এর বাইরে কিছু লাগবে না। ক্লিয়ার? রিজু তালুকদার বলছে, ভাই প্রশিক্ষিতর মাঝে তো উপসর্গ আছে, তাহলে এটা হবে না কেন? থ্যাংক ইউ ভাইয়া। কিন্তু প্রশিক্ষিত প্রো এটা হচ্ছে না কেন আমি ক্লাসের শেষে যে বুঝিয়ে দিচ্ছি। আমি যখন প্রাদি সমাসটা বুঝিয়ে দিব তখন আপনারা, আচ্ছা তখন কেন বুঝিয়ে দেবো, এখনই বুঝিয়ে দিই। সহজ কথা মনে রাখবেন, প্র দিয়ে যাই শুরু হবে সেটা প্রাদি সমাস হবে। প্রভাত, প্রবচন,
প্রশিক্ষিত, প্রো মানেই প্রাদি সমাস। ঠিক আছে, থ্যাংক ইউ। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। প্রো দিয়ে মানে প্রো মানেই প্রাদি সমাস। জাস্ট বই থেকে দেখে নিন, দেখবেন ম্যাক্সিমাম প্রো দিয়ে শুরু, সব হচ্ছে প্রাদি সমাস। ওকে, তো এবার চলুন তাহলে আমি কমেন্ট বক্সটা একটু ছোট করে অফ করে দিচ্ছি। বহুব্রীহি সমাসটা আমরা একটু আলোচনা করব, এবং বহুব্রীহি সমাসটা আসলে দেখলে গায়ে জ্বর চলে আসে। অনেক বড়, তাই না? তো এটা যেহেতু অনেক বড়, আমি এটা একেবারে শর্টকাটে আমরা আজকে সবাই মিলে এটা শিখবো। ঠিক আছে ভাইনা? ওকে। নুসরাত জাহান বলছেন, নুসরাত জাহান আলী বলছেন, বাংলা সেকেন্ড পেপার কোন বইটা? একটু ডিজিটাল হবো। নুসরাত একটা ভালো প্রশ্ন করছে যে ভাই বাংলা সেকেন্ড পেপার কোন বইটা ভালো। আমি জানি তোমরা এখানে অনেকে উপস্থিত আছো যারা এখনো বই কেনোনি। শোনো, বাজারে প্রচলিত না কম বেশি সব বই ভালো। জাস্ট কি করতে হয়, একটু বইয়ের দোকানে যে একদিন একটু বই একটু নাড়াচাড়া করবা। যেমন বাজারে সবচেয়ে বেশি চলে হচ্ছে হায়াত মাহমুদ স্যারের ভাষা শিক্ষা বইটা। তবে পাঞ্জেরির বইটা একটু দেখলে, লেকচারেরটা দেখলে, কি আজকাল অক্ষরপত্র বই, কত ধরনের বই আজকাল দেশে তৈরি মানে বাজারে বের হয়েছে। জাস্ট দোকানে যাও, যে একটু নিজে 10-15 মিনিট একটু বইটা নাড়াচাড়া করে দেখো, তারপরে তোমার শরীরের সাথে যেটা যায়। শরীর মানে কি, আমার যেটা ভোল্টেজ নিয়ে পারি। এখন আমি পারি 5 কেজি, আমি তো 100 কেজি নিয়ে পারবো না। ওই 5 কেজি দিয়েই শুরু করে আস্তে আস্তে 20 কেজি পারলেই হবে, আমি যেটা বুঝি। তবে আমার ব্যক্তিগতভাবে পরামর্শ যে হায়াত মাহমুদ স্যারের বইটা যদি স্টকে থাকে এটা ভালো। বইটা দেখতে একটা ছোটখাটো বালিশের মতো, অনেক মোটা মনে হয়, কিন্তু আসলে ওর মধ্যে পড়ার জিনিস খুব কম, ফালতু জিনিস বেশি। তুমি শুধু প্রিভিয়াস কোশ্চেন গুলো পড়ো প্রথমে, দেখবা তোমার ওতেই 60% 70% হয়ে যাচ্ছে। ক্লিয়ার? বইটা দেখে ভয় পাওয়া যাবে না। ওর মধ্যে পড়ার জিনিস 10 থেকে 20%, আর 70 বা 80% সব আজে বাজে জিনিস, পড়ারই দরকার নেই। ঠিক আছে? আর আমি যেটা বুঝি, সোজা কথা ভাই, তোমরা আমার ক্লাসগুলো করো, ক্লাসের রেকর্ডিংটা একটু শোনো, বাসায় একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে রে ভাই। ইন্টারে প্রশ্ন এত কঠিন হয় না। লাইভটারে এত কেন কমপ্লিকেটেড করো আমি বুঝি না। এই যে আমি একটু আগে বলে দিছি প্রো মানেই প্রাদি সমাজ, এটা মনে রাখবা, আর কিছু লাগবে না, শেষ। তোমার এখন প্রাদি সমাজ নিয়ে গবেষণা করার দরকার নেই। ওটা যাদের দরকার তারাই করুক, তোমার দরকার নেই। ক্লিয়ার? থ্যাঙ্কস। এই যে বহুব্রীহি সমাস, বই পুস্তক দেখবা, পড়তে গেলে মাথায় হ্যাং হয়ে যাচ্ছে, কত কিছু আছে এর মধ্যে। এক বহুব্রীহি সমাসকে দেখো কত ভাগে ভাগ করা হয়েছে, বাবারে 12 প্রকার। চিন্তা করতে পারো, এই যদি তুমি এখন পড়তে যাও, বুঝতে যাও, মাথা লিটারেলি হ্যাং হয়ে যাবে। ঠিক কিনা? কথা ঠিক? এবার আমার পরামর্শ শোনো, এই যে প্রকরণ, এ জীবনে এইচএসসি পরীক্ষায় কোনো কাজে লাগবে না। তাহলে আমি প্রথমে কেটে দিলাম, নে বাবা তোরা মর, সব বাদ। আমার পরীক্ষায় প্রশ্ন আসবে কি, জাস্ট শব্দ দেওয়া থাকবে, ওই শব্দটা কোন সমাস আমাকে সেটা বের করতে হবে। আমার কোনটা ব্যতিহার, কোনটা ব্যাধি, কোনটা অন্তপদ, কোনটা সংখ্যাবাচক বহুব্রীহি, আমার এই নাটক জানার প্রয়োজন নেই। হ্যাঁ, আমি যদি জানতে পারি খুবই ভালো, বাট আপাতত যেহেতু প্রয়োজন নেই, দরকার নাই। শুধু আমি এইটুকু অন্তত যেন জেনে যাই যে এইটা বহুব্রীহি সমাস, এইটা বহুব্রীহি সমাস, জাস্ট এইটুকু জানলেই হবে, আর বেশি কিছু লাগবে। আমি কি বোঝাতে পেরেছি? এই যে দেখো, পড়াশোনা কিভাবে সহজ করতে হয়। তোমাদের ক্লাসে অনেকে আছে দেখবা, এই বহুব্রীহি সমাসের এই প্রকরণ বা বহুব্রীহি সমাসের এই শ্রেণীকরণ, শ্রেণীবিভাগ পড়তে যে তাদের মাথা বাস্তবে নষ্ট হয়ে যাবে। আর আমরা কি করলাম, একেবারে শুরুতেই কেটে দিলাম সব। ক্লিয়ার? থ্যাংক ইউ। এই হচ্ছে প্রথম পরামর্শ। দ্বিতীয়ত আরেকটা পরামর্শ, চুরি করে খাতায় লিখে রাখো, কাউরে বলবা না কিন্তু। ঠিক আছে? বললেও সমস্যা নেই, আপাতত জাস্ট এটা ফাজলামো করে বললাম।
একেবারেই শর্টকাট একটা কথা বলে দিই, সব সময় মনে রাখবা, বহুব্রীহি সমাসের ব্যাস বাক্যের শেষে লেখো, ব্যাস বাক্যের শেষে যার থাকে। সাধারণত ব্যাস বাক্যের শেষে যার থাকে। সব সময় যে থাকবে তা না, বাট 98% ক্ষেত্রে থাকে। আমি কি বোঝাতে পেরেছি? ক্লিয়ার? এটা শর্টকাট। এখন কথা হচ্ছে ভাই, আমি যদি ব্যাস বাক্য না করতে পারি তাহলে শেষে যার নাকি শুরুতে যার, আমি এটা কেমনে বুঝবো? এটার জন্য ভাইয়া ওই যে এত ফাঁকি ঝুঁকি দিলে হবে না, ক্লাস শেষে একটু হলেও বইটা খুলে দেখতে হবে। সোজা কথা। আমি কি বোঝাতে পেরেছি? থ্যাংক ইউ। তাহলে আমি দুইটা কথা ইতিমধ্যে বললাম, ব্যাস বাক্যের শেষে যার থাকে। আমরা বহুব্রীহি সমাসের শ্রেণী বিভাগে যাব না, আমরা জাস্ট এটা যেন বহুব্রীহি সমাস এটা আমরা একটু বের করতে পারি, জাস্ট এটা বের করতে পারলেই হবে। ঠিক আছে, এবার তাহলে চলো আমরা একটু বুঝি যে বহুব্রীহি সমাস কাকে বলে। জাস্ট একটু একবার বুঝে ফেললে আর কিছু লাগবে না। একবার, জাস্ট একবার মনোযোগ দিয়ে শোনো, জাস্ট একবার। সেই শুরু থেকে আজকে পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত দেখো, আমি কিন্তু সেই সমাজটা যেদিন তোমাদের সাথে শুরু করেছি সেই প্রথম দিন থেকে বারবার বলছি পূর্বপদ পরপদ, পূর্বপদ পরপদ। কথা ঠিক আছে আমার কথা? আমি কিন্তু সেই শুরু থেকেই বারবার বলছি যে পূর্বপদ এবং পরপদ এই কনসেপ্টটা আমাদের লাগবে। এবং দেখো বহুব্রীহি সমাসেও কিন্তু এটাই লাগছে। আমরা দেখলাম এমন কিছু সমাস আছে যে সমাসে পূর্বপদ এর অর্থ প্রাধান্য পেয়েছিল, এমন কিছু সমাস ছিল যেখানে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছিল। কিন্তু আমরা মনে রাখবো বহুব্রীহি সমাসে কোনোভাবেই পূর্বপদ পরপদ কোনোটার অর্থ বুঝাবে না, কোনোটার অর্থ প্রাধান্য পাবে না বা গুরুত্ব পাবে না, অন্য কোনো একটা বিশেষ কিছু সে প্রকাশ করে। মানে পূর্বপদ পরপদ কোনো পদের অর্থ প্রাধান্য না পেয়ে অন্য কোনো কিছু বুঝায়, তাকেই বলে বহুব্রীহি সমাস। যেমন কথার কথা, একটা শব্দ বউ ভাত। এখন তুমি জীবনে যদি একটা বিয়েতে অ্যাটেন্ড করেছো, বিয়ের প্রোগ্রামে গেছো, আমিও গিয়েছি, তো বউ ভাতে কি কখনো দেখছো ভাই যে বউ কষ্ট করে রান্না বান্না করে তোমাকে ভাত বেড়ে দিয়েছে আর তুমি সেই ভাত হাত দিয়ে পা দিয়ে, সরি পা দিয়ে তো আর খায় না কেউ, মানে গাপুস গুপুস করে খেয়ে চলে আসছো? নো। বউ ভাত বলতে এটা অন্য একটা অনুষ্ঠানকে বোঝানো হয়। আমাদের বাঙালি যে কালচার, আমাদের যে ট্রেডিশন, সেখানে সাধারণত দেখা যায় যে বিয়ের পরবর্তীতে আহ মেয়েকে বা কনেকে যখন তুলে আনা হয় তখন দেখা গেল যে কি হয়, ছেলেদের বাড়িতে তার সম্মানে বা বিয়ে উপলক্ষে একটা আত্মীয় স্বজনকে নিয়ে একটা খাবার দাবার আয়োজন করা হয়, এটাই বউ ভাত। তাহলে দেখো পূর্বপদ পরপদ কোনোটার অর্থ কিন্তু এখানে প্রাধান্য পেল না, অন্য কোনো কিছু একটা মেনশন করছে, আমাদের ট্রেডিশন আমাদের কালচারকে মেনশন করছে। দ্যাটস ওয়াই দ্যাট ইজ বহুব্রীহি সমাস। ক্লিয়ার? তবে হ্যাঁ, একটা সময় ছিল, তোমরা তো ছোট মানুষ, তোমরা এটা দেখোনি, হিন্দু বিবাহগুলোতে দেখা যেত যে বউ ভাতে সাধারণত বউ কি করতো জানো, একটা প্লেটে একটু ভাত মেখে দিত, ওই ভাতটা মনে করে একটু একটু করে সবার প্লেটে একটু দিয়ে আসা হতো খাওয়ার সময়। তো আজকাল তো সব ডিজিটাল হয়ে গেছে, আমাদের বউরাও সব ডিজিটাল, এই সব ভাত মাখামাখি তাদের ভাল লাগে না। আজকাল হচ্ছে সব একেবারে ছবি তোলায় ব্যস্ত, বুঝতে পারছো? তো যাই হোক, আজকাল এটা দেখা যায় না, আবার অনেক জায়গায় গ্রামে ওটা দেখা যায়। কিন্তু বাস্তবে বউ ভাত বলতে যেটা বোঝায় যে বউ রান্না করে খাওয়াবে, এটা কিন্তু কখনোই হয় না। ক্লিয়ার? থ্যাংক ইউ। তো ভাই
এই কোনটা সমানাধিকরণ, কোনটা ব্যতিহার বহুব্রী, কোনটা ব্যতিহার ব্যাধিকরণ, এসব ব্যাধিটাদির মধ্যে যাওয়ার দরকার নাই। আমরা সোজা কথায় বুঝবো, সেটা হচ্ছে আমরা শর্টকাটে জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি। একটু শর্টকাটে জিনিসগুলো একটু দেখায় দিই। এই যে দেখো, ব্যাস বাক্যের শেষে যার আছে এবং দেখো কি বোঝাচ্ছে, ব্যাধিকরণ বহুব্রীহি পূর্বপদ পরপদ বিশেষ্য হয়, এটা একটু মনে রাখতে পারো। আর যদি নিতান্তই মনে থাকে তো ভালো। অনেকটা উপমিত কর্মধারায় সমাসের মতো। নদী মাতৃক, নদী মাতা যার, তাহলে নদী এটা কি? এটা হচ্ছে আলাদাভাবে যদি একটা শব্দ বলি, এটা বিশেষ্য পদ। আবার মাতা, এটাও বিশেষ্য পদ। তাহলে দুইটা বিশেষ্য মিলে কি হলো? বিশেষ্য প্লাস বিশেষ্য হয়ে গেল ব্যাধিকরণ বহুব্রীহি। এখন আমি আবারও বলছি, কোনটা ব্যাধি কোনটা ব্যাধি না এটা আমার দরকার নেই। তুমি অন্তত এটা যে বহুব্রীহি সমাস, এটা একটু বুঝে উত্তরটা করে এস। যেমন দেখো, এখানে আমি বললাম 80-20, 80-তে 20 যার। এখন দেখো, 80-20 যারা দাঁতে 20 থাকলে তাকে না বুঝিয়ে 7কে বুঝায়। 80 মানে কি? 80 মানে কিন্তু তোমরা জানো না, এই 80 মানে হচ্ছে তালব্যস্বয় রশ্মি, এই 80 মানে হচ্ছে এই 80, আর তালব্যস্বয় দীর্ঘি, এই 80 মানে হচ্ছে দাঁত। তো দাঁতে 20 থাকে কোন প্রাণীর? দাঁতে 20 থাকে সাপের। তাহলে 80-20 বলতে কিন্তু এখানে মূলত সাপকে বোঝানো হচ্ছে, দাঁতকে বোঝানো হচ্ছে। নদী মাতা যার, আচ্ছা আমরা যে বলি নদী মাতৃক বাংলাদেশ, নদী কি কখনো কারো মা হতে পারে? মা তো আমাদের সবার অনেক প্রিয়, তাই না? কিন্তু নদী কি বাস্তবে কখনো মা হতে পারে কি না? কখনোই কিন্তু নদী মা হতে পারে, কিন্তু আমরা কি করি? নদীকে মায়ের সাথে তুলনা করি। মা যেমন আমাদের পরম স্নেহে পরম আদরে ছোটবেলা থেকে যত্ন করে ভালোবেসে আজকে এ পর্যন্ত বড় করেছে, একইভাবে নদী তীরবর্তী এই বাংলাদেশ এবং এই নদী তীরবর্তী হওয়ার কারণে পলি মাটি জমে 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 উর্বর ফসল ফলেছে সেখানে, এবং সেটা খেয়ে পরে আমরা বেঁচে আছি। তোমরা জানো না, মধ্যপ্রাচ্য বা পৃথিবীর এরকম অনেক এলাকা আছে যেখানে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে শুধু একটু ফসল ফলানোর জন্য। আর দেখো সৃষ্টিকর্তার কি পরম আশীর্বাদ, কি পরম মানে সৌভাগ্য আমাদের, যে আমাদের এখানে কোটি টাকা তো দূরের কথা, আমাদের এখানে কৃষক এত বেশি ফসল হয়। এই যেমন দেখো, এখন ঢাকার মতো জায়গায় এখন টমেটোর কেজি 20 থেকে 25 টাকা। তো আমার মনে হয় গ্রামে, যেমন আমি যে গ্রামের মানুষ, সেখানে এখন টমেটো 3 থেকে 4 টাকা কেজি। এবং তাও কেমন টমেটো যেন, একেবারে গাছ থেকে পাড়া টমেটো, একেবারে খাঁটি, ওর মধ্যে কোনো ভেজাল নেই। আর তুমি এখন মধ্যপ্রাচ্যে যাও, ইউরোপের অনেক দেশ আছে সেখানে যাও, আফ্রিকাতে যাও, আমি যে দেখে আসছি সকল দেশগুলোতে কম বেশি, সেখানে এখন টমেটোর কেজি বাংলাদেশি টাকায় মিনিমাম 700 থেকে 800 টাকা। ক্যান ইউ ইমাজিন দিস? তো দেখো সৃষ্টিকর্তা আমাদের কত সৌভাগ্য, আমাদের এই সুযোগটা দিয়েছেন যে আমাদের এখানে ফসল ফলানোর জন্য ওইভাবে কষ্ট করা লাগে না। কেন জানি তুমি এক জায়গায় মাটিতে একটা বীজ ফেলে দাও, ওইখানে গাছ তরতর করে হয়ে আর ফল। সাধারণ। তো এই জন্য এই নদী বিধৌত এলাকা বিধায় এখানে ফসল হয়, মাটি অনেক উর্বর, এই জন্য নদীকে আমরা মাতার সাথে অনেক সময় তুলনা করি। ক্লিয়ার? থ্যাংক ইউ। তো ব্যাধিকরণ বুঝলাম। আর কোনটা কোনো ব্যতিহার এত বোঝার দরকার নেই, এই ব্যতিহার কিচ্ছু বুঝবা না, শর্টকাট মনে রাখো। অ্যাডমিশন টেস্টের জন্য এটা গুরুত্বপূর্ণ, মাথায় রাখো। ব্যতিহার বহুব্রীহি ফর অ্যাডমিশন টেস্ট। এ পর্যন্ত অ্যাডমিশনে বহুব্রীহি সমাস থেকে যতগুলো প্রশ্ন হয়েছে তার বেশিরভাগ প্রশ্ন এসেছে ব্যতিহার বহুব্রীহি থেকে। অ্যাডমিশনে হয়তো ব্যতিহার বা শ্রেণী বিভাগটা বহুব্রীহি সমাসের আমরা পড়বো, এখন পড়ছি না, আমাদের লাগবে না বলে। তবে আমি তোমাদের একটা শর্টকাট করে দিচ্ছি।
ব্যতিহার বহুব্রীহি সমাস মনে রাখার একমাত্র শর্টকাট হচ্ছে মূল শব্দটাকে আমরা ভেঙে ফেলবো। লাঠালাঠি প্রথমের শেষে আকার থাকবে, পরেরটা শেষে রস্বইকার থাকবে। লাঠালাঠি, কানাকানি, হাতাহাতি, চোখাচোখি, মারামারি, গোতাগুতি যাই লিখবা প্রথমে আকার তারপর রস্বইকার থাকলেই আমরা মনে রাখবো সেইটা হবে ব্যতিহার বহুব্রীহি সমাস। এই যে দেখো আকার রস্বইকার, আকার রস্বইকার। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, নং বহুব্রীহিটা আমি একটুখানি বুঝিয়ে দিই, একটু বোঝার প্রয়োজন আছে, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা এই জন্য বুঝিয়ে দিচ্ছি, ভবিষ্যতে কাজে লাগবে। তাই আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো, আপনাদেরকে আমি যখন নং তৎপুরুষ সমাস বুঝিয়েছিলাম বলেছিলাম কিনা যে নং তৎপুরুষ সমাসে মূল শব্দটা শুরু হয় অ বা ব দিয়ে। মনে পড়ে সেদিনের সেই কথা? মনে পড়া উচিত। তাহলে মনে রাখবেন নং তৎপুরুষ সমাসে যেমন মূল শব্দ শুরু হয় অ বা ব দিয়ে, নং বহুব্রীহি সমাসে একইভাবে মূল শব্দটা শুরু হবে অ বা ব দিয়ে। শুধু একটা কথা মনে রাখবেন, নং বহুব্রীহি সমাসে মূল শব্দ শুরু হবে অ বা ব দিয়ে এবং ব্যাস বাক্যের শেষে ওই যে ভাইয়া বলে দিয়েছিলেন একটা কি হবে, ব্যাস বাক্যের শেষে একটা জার থাকবে। দেখেন সবগুলো শেষে জার, কত সহজে আপনাকে বুঝিয়ে দিলাম। আপনি যদি বই পড়ে এগুলো বুঝতে যান, বিশ্বাস করেন, আমার বিশ্বাস আপনি বুঝবেন না। বাট আপনি যদি আমার শর্টকাটটা মনে রাখেন, অ বা ব দিয়ে মূল শব্দ আর ব্যাস বাক্যের শেষে জার, থাকলেই নং বহুব্রীহি। কত দামি একটা কথা বলে দিলাম, পারলে খাতায় লিখে রাখেন, সারা জীবন কাজে লাগবে। বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছে এখান থেকে, ছেলেমেয়েরা ভুল করে আসে, আশা করি আপনার ভুল হবে না। ক্লিয়ার? থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন, সংখ্যাবাচক বহুব্রীহি আছে। যখন দ্বিগু সমাস বোঝাচ্ছিলাম তখন কিন্তু বারবার এটা বুঝিয়েছি। দ্বিগু সমাসে বারবার বলেছিলাম চৌরাস্তার কথা। এই একটা রাস্তা, এই একটা রাস্তা, চারটা রাস্তা একসাথে এক জায়গায় এসে মিলিত হয়েছে, দ্যাটস ওয়াই এটা চৌরাস্তা। মনে আছে কথাটা? চারটা রাস্তার সম্মিলন ঘটেছিল, মিলন ঘটেছিল, সেই জন্য ওটা হচ্ছিল দ্বিগু সমাস। একটা প্রশ্ন সমাধান করতে যে বলেছিলাম চৌচালা কেন সংখ্যাবাচক বহুব্রীহি হলো, কেননা ওইটা কি হলো, চারটা চাল আর যাই হোক ওই চৌরাস্তার মতো মিলন ঘটেনি। এখান থেকে একটা চাল, এখান থেকে, এখান থেকে, এখান থেকে, মাঝখান থেকে একটা লেয়ার দিয়ে দিয়েছি আমরা। তাহলে যেখানে মিলন না ঘটে সেটাই বহুব্রীহি সমাস। আপনার আপাতত এটা সংখ্যাবাচক কিনা জানতে হবে না, অ্যাডমিশন টেস্টে জেনে রাখবেন। এবং তখন একজন আমাকে প্রশ্ন করেছিলেন, ভাইয়া তে পায়া কোন সমাস? এখন আমি বুঝিয়ে দিচ্ছি, মন দিয়ে শোনেন। গ্রাম অঞ্চলে যারা থাকেন, গ্রাম কি শহর কি, লক্ষ্য করে দেখেন তো, 3 পায়া বিশিষ্ট এরকম কোন চেয়ার টেবিল আপনার জীবনে দেখেছেন কিনা? তো 3 পায়া বিশিষ্ট যে চেয়ার বা টেবিলটা থাকে, একটু লক্ষ্য করে দেখেন, এখান থেকে একটা পায়া, এখান থেকে একটা পায়া, এখান থেকে একটা পায়া এসে ও এই চেয়ার টেবিলকে ভর দিয়ে রাখে। কিন্তু ওই চৌরাস্তার মতো
কখনো কি ওর মিলন ঘটে? ঘটে না। এই কারণে তে কি তে পায়া এটা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এবং একই কথা যেটা বলেছিলাম, বহুব্রীহি সমাসে মূল অর্থকে না বুঝিয়ে অন্য কিছু বোঝানো হয়। যেমন এই যে দেখেন 10 আনন যার, মানে 10টা মুখ যার। এখন বলেন তো, বাস্তবে কোনোদিন কোনো মানুষের কি 10টা মুখ আমরা দেখেছি? দেখিনি। রামায়ণের একটা চরিত্র হচ্ছে রাবণ। সেই রাবণের এরকম 10টা মুখ ছিল, এই জন্য দশানন বলতে রাবণকে বোঝানো হয়ে থাকে। মহাভারত এবং রামায়ণ হিন্দু ধর্মাবলম্বীরা মনে করে থাকেন এটা ধর্মীয় গ্রন্থ। এখন এইটা ধর্মীয় গ্রন্থ কি গ্রন্থ না, সেই আলোচনা পরের ব্যাপার, আমাদের ওই আলোচনার প্রয়োজন নেই। এটা একান্ত বিশ্বাসের ব্যাপার। কে কি বিশ্বাস করলো কি করলো না এটাও আমাদের জানারও প্রয়োজন নেই। যে যার বিশ্বাস নিয়ে থাকুক না, পৃথিবীতে যে যার বিশ্বাস নিয়ে থাকুক, সবাইকে একটু ভালো থাকতে দাও, সমস্যা নেই। কিন্তু আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, এই পৃথিবীতে 4টা জাত মহাকাব্য রয়েছে। একটা হচ্ছে ইলিয়াড, একটা ওডিসি, একটা রামায়ণ, একটা মহাভারত। তো এই কথাটা এই জন্য বলছি, রামায়ণ এবং মহাভারত এটা ধর্মীয় গ্রন্থ কিনা ওটা পরের গবেষণার বিষয়। অন্তত এটা যে একটা মহাকাব্য, এটা আমাদেরকে মেনে নিতে হবে সবার আগে। তারপর এটা ধর্মীয় গ্রন্থ কিনা এটা যারা বিশ্বাস করছে কি করছে না এটা তাদের ব্যাপার। ক্লিয়ার? তো এই কথাটা আসলো কেন? এই যে রাবণ এমন একটা চরিত্র রামায়ণের যার 10টা মুখ ছিল। তাহলে দেখো এখানে 10 আনন বলতে 10 মুখ বিশিষ্ট কোনো মানুষকে না বুঝিয়ে অন্য আরেকটা চরিত্রকে বোঝানো হচ্ছে। ক্লিয়ার? এই জন্য এটাকে আমরা বলছি বহুব্রীহি সমাস। এবং এটাগুলো কেন সংখ্যাবাচক বহুব্রীহি আমি কিন্তু তেপায়া, চৌচালা এবং চৌরাস্তার মাধ্যমে বুঝিয়ে দিলাম। এর পরেও যদি আপনি না বুঝে থাকেন তাহলে আপনি আমাকে মাফ করে দিয়েন, আমার পক্ষে এর বেশি আর ভালোভাবে বোঝানো সম্ভব নয়। থ্যাংক ইউ। উফ, দেখতে দেখতে ক্লাস শেষ পর্যায়ে চলে এসেছে। অলুক বহুব্রীহি, সোজা কথা, সেই অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ। আমি কি বলেছিলাম? যা বলেছিলাম এখানেও ঠিক তাই। মূল শব্দে যা, ব্যাস বাক্যেও তাই। মূল শব্দে যা, ব্যাস বাক্যেও তাই। এবং ভাইয়ার একটা শর্টকাট কি ছিল? ব্যাস বাক্যের শেষে যার, হয়ে গেল অলুক বহুব্রীহি সমাস। এর থেকেও শর্টকাট আর কিছু নাই। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এগুলো লাগবে না, একবার পড়ে যান, জাস্ট একবার রিডিং পড়ে যান। এগুলো আমি যেটা শর্টকাটে বলি, এই কোনটা কোন বহুব্রীহি আপনার লাগবে না। ঠিক আছে? আপনি আমার কথাগুলো বুঝতে পারলেই হবে। নিপাতনে সিদ্ধ বহুব্রীহি, যেটা কোনো নিয়ম মানে না, দ্বীপ এবং অন্তরীপ, এই দুইটা শব্দ দয়া করে একটু মনে রাখেন। এটা পরীক্ষায় অ্যাডমিশন টেস্টে লাগবে। হয়তো এইচএসসি পরীক্ষা আসলেও আসলো, না আসলেও না আসলো। তবে আপনার এইচএসসি পরীক্ষা যদি আসে, আপনি সরাসরি বহুব্রীহি সমাস উত্তর করে এসেন, আপনাকে মার্কস দিয়ে দিবে। ঠিক আছে? আমি আপনাদের ছোট একটা এইচডব্লিউ দিচ্ছি, দেখি আপনি আমার কথা রাখেন কিনা। আপনাদেরকে যে 3 দিন ধরে সমাস নিয়ে এত বক বক ফক ফক করলাম 3টা ক্লাসে, আমি একটা বোর্ড কোশ্চেন দিলাম, যশোর বোর্ড 2024 সালের আসা। এই সমাসগুলো আপনি ব্যাস বাক্য করবেন, সমাসের নাম করবেন, করে তারপর আমার উদ্দেশ্যে একটু নিবেদন করবেন। কিভাবে নিবেদন করবেন? শিখবো জিতবো গ্রুপ থাকতে পারে, আপনারা একাডেমিক প্রোগ্রাম এইচএসসি 26 থাকতে পারে। আপনি জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, বা আপনাদের কাছে যদি বই থাকে, বই থেকে প্র্যাকটিস করে আমার উদ্দেশ্যে একটু দিয়েন। আমি তাহলে আমার মনে একটু শান্তি লাগবে যে আমি ভাইয়াদেরকে একটু হলেও বুঝিয়েছি। আমার ছোট ছোট ভাইয়ারা তারা কষ্ট করে ক্লাস করেছে, এবং ক্লাস শেষে তারা একটু হলেও বুঝতে পেরেছে।
ঠিক আছে, একটু চেষ্টা করো। তুমি যদি আমাকে নিতান্তই সাবমিট না করো তাতেও সমস্যা নেই, বাট আমি চাই তুমি একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? এবং পারতে হবে এমন কোনো কথা নেই, জাস্ট অ্যাটলিস্ট ট্রাই করো, ঠিক আছে? থ্যাংক ইউ। তো আমরা দেখতে দেখতে হচ্ছে একেবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন আমরা বহুব্রীহি সমাসের উপর ভিত্তি করে কয়েকটা এমসিকিউ টাইপের কোশ্চেন একটু সলভ করি। একরোখা কোন সমাস? সবাই অ্যান্সার করবেন প্লিজ কমেন্ট বক্স। বহুব্রীহি সমাস, থ্যাংক ইউ। এই যে কোলাকুলি কোন সমাস? এই যে কিছুদিন পরে ঈদের দিন আমরা সবাই মোটামুটি মোলাকাত করি, কোলাকুলি করি। কথা কি ছিল? আকার রস্বীকার। দেখেন তো আকার রস্বীকার কোথায় আছে? এই যে আকার, এটা রস্বইকার, আ রস্বই। হাতাহাতি, মারামারি, গুতাগুতি। কি বলেছিলাম? ব্যতিহার বহুব্রীহি। এবার পরীক্ষায় ব্যতিহার লাগবে না, আপনি বহুব্রীহি আনসার করলে হবে, লাগবে না বহুব্রীহি। ক্ষুরধারা কোন সমাস? এই যে দেখেন, ভরা নদী, ক্ষুরধারা, খরপরশা, আপনাদের কোন কবিতায় আছে বলেন? সেখান থেকে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসছে, এটা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে প্রশ্ন। ভরা নদী, ক্ষুরধারা, খরপরশা। বাহ, থ্যাংক ইউ সোনার তরী, থ্যাংকস। ওরে বাবা, তুমি তো অনেক পড়াশোনা করে ফেলছো ভাই, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো শুনে। তো এই যে ক্ষুরধারা, ক্ষুরের মতো ধারা, যার, বহুব্রীহি সমাস। শেষ পর্যায়ে প্রায়। সর্বশেষ প্রশ্ন, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে বলা হয় গায়ে হলুদ, প্রশ্ন হচ্ছে এটা কোন সমাস? এরপরে ক্লাস কয়টা এখানে? রমজান মাসে আমাদের মনে হয় একটু ক্লাসের চাপ কম মনে হচ্ছে নাকি? তো গায়ে হলুদ এটা অবশ্যই অলুক, মানে অলুক বহুব্রীহি, হ্যাঁ, অর্থাৎ গায়ে থেকে গায়ে, হলুদ থেকে হলুদ, গায়ে হলুদ। মানুষের জীবনে যে কয়টা কি বলা যায় অকেশন আসে, তার মধ্যে একটা ভালো অকেশন হচ্ছে গায়ে হলুদ, তাই না? তো দরকার নেই আর, অনেক হয়েছে। আমরা দেখতে দেখতে ভাই ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, এখন কমেন্ট বক্সে আমি 2 মিনিট সময় দিচ্ছি, আপনারা কাইন্ডলি একটু আমাকে জানান তো, এই যে আমি 3টা ক্লাস নিলাম সমাসের উপর, আপনাদের কি একটু হলেও উপকার হয়েছে? একটু হলেও কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা? একটু হলেও কি যদি কাজ বা উপকার হয়ে থাকে, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, সমাসের ক্লাসগুলো আরেকবার রেকর্ডিংটা একটু দেখেন, রেকর্ডিংটা শুনে জাস্ট বাসায় যে কোনো একটা বোর্ডের বই, যে কোনো একটা বই নিয়ে আপনি বোর্ড কোশ্চেন্সগুলো একটু সলভ করেন। একটা পর্যায়ে দেখবেন সমাসের মতো এই কনফিউজিং টপিকটা অনেক ইজি হয়ে গেছে, ঠিক আছে? থ্যাংক ইউ। আর আজকে ক্লাসের শুরুতে অনেক কথাবার্তা বলেছি, মূল কথা ছিল এটাই, বেশি পড়ার প্রয়োজন নেই, অল্প অল্প করে শুরু করো, ট্রেনের মতো দেখবা আস্তে আস্তে গতি বাড়বে, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আর তোমাদের ছোট একটা হোমওয়ার্ক দিয়েছি, যদি সুযোগ থাকে, যদি সময় পাও, একটু কষ্ট করে কাজটা করে আমাকে গ্রুপে জানাই দিও, ঠিক আছে? প্রয়োজনে এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যশোর বোর্ড 2024-এর প্রশ্ন। মাহফুজা বলছে ভাই আপনার ক্লাস আর কবে পাবো? সত্যি কথা বলতে আমি নিজেও জানি না তোমাদের পরে ক্লাস কবে, তবে হ্যাঁ ক্লাস এর মধ্যে আছে। আর বাংলা ক্লাস তো আসলে এইচএসসি তে একটু কম মনে হয় তোমাদের, কিন্তু আসলে সত্যি কথা বলতে এটা কম না, যথেষ্ট। আমি 6 মাস শিখতে আমার যেটা লাগে, আমি যদি সেটা 2 দিনে শিখতে পারি, আমার 6 মাস পড়ার কেন দরকার রে ভাই? 6 মাস শিখতে নাকি 6 মাস লাগে? আমরা তো 3টে ক্লাসে শিখলাম। এই যে ঐশী বারবার একটা প্রশ্ন করতেছে যে ভাই অল ক্লিয়ার, কিন্তু ত্রিফলা তো ফাঁকা থাকে। এই ত্রিফলা কি? এই একটা ফল,
এই যে তুমি ফাজলামো করতেছো আমার সাথে, তাও আমি বুঝাই দিচ্ছি। এই একটা ফল, এই একটা ফল, এই একটা ফল, এই তিনটা ফল একসাথে চূর্ণ বিচূর্ণ করে একসাথে মানুষ খায়। এটা হরিতকি, এটা বহেরা, এটা আমলকি। তিনটা একসাথে দিয়ে তখন খায়। তাহলে একসাথে যখন হচ্ছে ওটা কি সমষ্টি হচ্ছে না, সমার হচ্ছে না? তাহলে ওইটার মধ্যে ফাঁকা থাকলো কি না থাকলো তাতে আমাদের কি? আমরা যখন বাসায় কোনো তরকারি রান্না করে খাই, আমরা কি আলাদা আলাদা খাই নাকি একসাথে দিয়ে খাই? তাই না? থ্যাংক ইউ ভেরি মাচ। তো আশা করছি পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ।